পেয়েছো? Yes, sir. ওকে ওকে, আমার খেয়াল ছিল না, আমি রেকর্ড অপশন আগে দিতে পারতাম। তো এই হলো কথা আমাদের। এই এটাকে সরি সরি একটু জরুরি কথা বলতেছে। হ্যালো জিনাত। ও স্যার, হ্যাঁ বলেন, আপনি রেডি করে। আমরা সেই পাওয়ার সেলের কথা বলছিলাম। সেই প্রসঙ্গগুলো যাক, আমি যেহেতু রেকর্ড করার অপশন মানে আমি ভুলে গেলাম, তোমরা সেগুলো শেয়ার করে নিও যে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, এখন একটা ব্যাটারির মধ্যে মেটাল, মনে করি ইলেকট্রোড আছে, যদি আমরা ইলেকট্রোলাইটের মধ্যে দেখি, তোমরা সেগুলো স্কুলে ওই যে ব্যাটারি সেল সম্পর্কে বলা আছে, দুই ধরনের ফোর্স কাজ করে, ইলেকট্রিক্যাল ফোর্স, কেমিক্যাল ফোর্স, এবং দুইটা মিলে তার সামেশন হয় 0, এবং একটা সময় আরেকটা বলা হয় সেইটার। এই কথাগুলোই এখানে আছে, তোমরা জানো, আমি এগুলো রিপিট করবো না, কারণ এগুলো তোমাদের জানা বিষয়, তোমরা একটু করে রিডিং এর মতো পড়ে নিও। আমরা যেখানে পড়তে চাই সেটা হলো ডেফিনেশন অফ ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স তোমাদের পড়া জিনিস। The electromotive force EMF represents the work done by the non-electrostatic, that is chemical forces, during the transfer of a unit charge from the negative to positive terminal. ইলেকট্রোমোটিভ ফোর্স সবসময় মনে রাখবো পাওয়ার সোর্সের হয়, যে কোনো পাওয়ার সোর্সের হবে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর সার্কিট হবে পটেনশিয়াল ডিফারেন্স। ইন্টারেস্টিংলি, একটা পাওয়ার সোর্সের তার দুটো টার্মিনালের যে ইলেকট্রোমোটিভ ফোর্স যা, তাদের পটেনশিয়াল ডিফারেন্সও তা। ঠিক আছে, কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স হলো একটা ড্রাইভিং ফোর্স, পাওয়ার জেনারেট করার ফোর্স, কারেন্ট দেওয়ার ফোর্স। সো এটা হবে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল। ঠিক আছে, আর সার্কিটের কোন কম্পোনেন্টের অ্যাক্রস হবে পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তো the electromotive force represents the work done by the non-electrostatic, that is chemical forces, during the transfer of a unit charge from negative to positive terminal. The EMF zeta বা এর মতো লেখার যেটা আর কি, of an electric cell is given by, যেটা যদি মাইনাস টু পজিটিভ অর্থাৎ নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল থেকে ECHDL, মানে তার ইলেকট্রিক ফিল্ড কি কেমিক্যাল ইলেকট্রোস্ট্যাটিক, মানে নন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ডেফিনেশন বাই ডেফিনেশন নন ইলেকট্রোস্ট্যাটিক, দ্যাট ইজ কেমিক্যাল। আর ভিতরে যে সেলের ভিতরে কাজটা হচ্ছে কি কেমিক্যাল না, রাসায়নিক শক্তিতে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি। এখানে অ্যাসিডের মধ্যে পানি দিলে সেখানে ইলেকট্রোলাইট কনভার্ট হবে, এখানে জিঙ্ক ঢুকালাম, জিঙ্কের মধ্যে এখানে কি হবে, জিঙ্কে এটা তো ডোনার, সেখান থেকে দেবে, সে দিয়ে ওখানে আসবে, দুইটা মিলে যখন ব্যালেন্স হবে তখন ওটা পরবর্তীতে যখন আবার ওই আয়নাইজেশন বাধা দিবে তখন ওটা ব্যালেন্স হবে। আমরা যদি এক্সটার্নাল সার্কিট তখন কানেক্ট করি দুটো টার্মিনাল থেকে, তখন আমরা ওই দিকে যেতে পারবে না, কিন্তু আমরা পাবো। সরি, আমার যে কালকে, হ্যাঁ মাসুম, ও হ্যাঁ, আমি ভালো আছি, বলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এমনি কালকে আসবো, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে, মানে পরশু থেকে আমরা আমাদের এক সপ্তাহের জন্য পুরো অফিস সদর সব বন্ধ থাকবে, ইমার্জেন্সি সার্ভিস গুলো ছাড়া। কোন পরশু থেকে? রেজিস্টার অফিসের পুরো বিল্ডিং না শুধু রেজিস্টার অফিস? আচ্ছা, তো কি ইউনিভার্সিটি গাড়ি চলবে? গাড়ি চলবে না চলবে না? আচ্ছা, কালকে তো বলছি, কালকে তো খোলা আছে, কালকে তাহলে এগুলো বোঝা যাবে, জানা যাবে সব। মানে কালকে আব্দুল ফারুক আমাদের যে মিটিংটা হওয়ার কথা ছিল ওইটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে কালকে কালকে এসে আমি তো কথা, কালকে তো আসছি, আমি আশা করছি 10:30টার মধ্যে পৌঁছে যাবো।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অসুবিধা, আমি আসবো যদি গাড়ি চলে, আমি রেগুলারই আসবো যদি বেঁচে থাকি, কারণ ইউনিভার্সিটি কিছু কাজকর্ম তো আছে, এগুলো পলিসিগত বিষয় আছে। ঠিক আছে, আজকে আপনি কোথায় এখন, ক্যাম্পাসে না ইয়েতে মিটিং? চারুকলার মিটিং শেষ হয়েছে? চারুকলাতে ছিলেন নাকি আপনি? আচ্ছা ঠিক আছে, জাননি চারুকলার মিটিং শেষ না এখনো চলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, কালকে সকালে দেখা হচ্ছে, কিন্তু আপনার সাথে এমনি দেখা হবে। ফারুক সাহেব কালকে আসবেন, আমরা মিটিং করবো না, ঠিক আছে? ওকে 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 আচ্ছা, সরি, তোমরা শুনে ফেলছো কথা অনেক, রেকর্ড হয়ে গেছে এগুলো। তো যাই হোক, কালকে পরশু থেকে দেশে লকডাউন, এক সপ্তাহের জন্য। তো বিশ্ববিদ্যালয় অফিস আদালত সেভাবে হবে, বারবার ফোন আসছে আমার কাছে এইভাবে। তো ডেফিনেশন ইএমএফ এর সেইভাবে আমরা দিলাম যে ইসিএইচ ডিএল, আমরা এখন ইজ ইকুয়াল টু এই যে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স ইসিএইচ কতটুকু একক চার্জ স্থানান্তরের জন্য কাজ, ডিএল পরিমাণ গেলে তো টোটাল মাইনাস থেকে পজিটিভে আসলে কতটুকু কাজ হবে। Since the electric field ECH exists only in electrolyte, this chemical, equation 8.4 may be written where M denotes minus terminal and P positive. তাহলে এটাকে আমরা স্ট্রেট যে লাইন ইন্টিগ্রাল, সেটাকে আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রাল লিখতে পারি, কারণ ব্যাটারির বাইরে বা ইলেকট্রোলাইটের বাইরে যে টার্মিনাল, তার বাইরে তো কোনো কেমিক্যাল আর নাই, সুতরাং এখানে ওই ফোর্সটা যেহেতু জিরো হয়ে যাবে, তাই হবে না। মনে করো ব্যাটারির ভেতরে কেমিক্যাল তো ব্যাটারির ভেতরে আছে, ব্যাটারির বাইরে কি কোনো কেমিক্যাল আছে? হ্যালো, No, sir. ব্যাটারির বাইরে কোনো কেমিক্যাল নাই। সুতরাং এই যে আমরা যে ইন্টিগ্রেশনটা করছি, একটা টার্ম না মাইনাস থেকে পজিটিভে শুধু কেমিক্যাল ইলেকট্রোলাইটের ভিতরে, সেটাকে আমরা এই কমপ্লিট লাইনটা যদি কমপ্লিট করি আমরা, তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে? তার উপরে তো কোনো কেমিক্যাল নাই, ওই পার্টটা যেটা উপরে নিজে যাচ্ছে মাইনাস থেকে এম থেকে পিতে, মানে মাইনাস থেকে পজিটিভ বা নেগেটিভ থেকে পজিটিভে, উপরে যাবে পজিটিভ থেকে নেগেটিভ, ওই পার্টে কোনো কাজ সম্পাদন হবে না, কারণ ওখানে ইর মান জিরো, ইসিএইচ জিরো। তাহলে যদি ওই পার্টটা জিরো হয়ে যাবে, সুতরাং আমরা লিখতে পারি এটা ক্লোজ লাইন ইন্টিগ্রাল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিজিক্স এন্ড বা ওর ম্যাথমেটিক্স। কারণ ওই দেখো, আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বিবেচনা করে একটা লাইন ইন্টিগ্রালকে আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রালে কনভার্ট করে দিচ্ছি, আমরা ইউজ করছি, কারণ আমরা এখানে মূল ফোর্সটা কাজ করছে ইসিএইচ, কেমিক্যাল ফোর্স। কেমিক্যাল ফোর্স কোন জায়গায় কাজ করছে? কেমিক্যাল ফোর্স কাজ করছে কেমিক্যালের মধ্যে, কিন্তু ব্যাটারির বাইরে তো কেমিক্যাল নেই। তো ব্যাটারি বাইরে যেহেতু কেমিক্যাল নেই, তো ওখানে কেমিক্যাল ফোর্সও নেই, তাহলে কি হবে, লাইনটা ওখানে তো কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হওয়া হলেও আমরা এটাকে ক্লোজ লাইন ইন্টিগ্রাল হিসেবে লিখতে পারি, কারণ ওই পার্টের কন্ট্রিবিউশন জিরো। তো জিরো হলে সামথিং প্লাস জিরো ইজ ইকুয়াল টু ওই সামথিংই থাকলো, কিন্তু আমাদের পারপাসটা সার্ভ হলো লাইন ইন্টিগ্রালকে আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রালে আমরা কনভার্ট করতে পারছি। আচ্ছা, where the closed path extends from M to P through the electrolyte and then back to P through the space above the electrolyte. No contribution to the final result is obtained by integrating from P to M, because ECH is zero in the space above the electrolyte. According to equation 8.5, ECH is non-conservative because the line integral ECH around the closed path is not zero. কারণ এটা তো ইলেকট্রোমোটিভ ফোর্স, সুতরাং যেহেতু এটা পজিটিভ ভ্যালু আছে বা এটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে, দ্যাটস ওয়াই ইট ইজ নন কনজারভেটিভ। আচ্ছা, তাহলে আমাদের এই ইএমএফ এর ডেফিনিশনটা পেলাম, এটা ঠিক আছে। ইএমএফ এর ডেফিনিশন হলো এইটা, এই ঠিক আছে, এটা হলো ইএমএফ এর ডেফিনিশন। এখান থেকে এসে তুমি এই জায়গাতে এসে তোমার শেষ হয়ে যাবে। আর পটেনশিয়াল ডিফারেন্স হবে, ওখানে আমরা তোমাদেরকে বলি নাই, এখানে যে দুইটা ফোর্স এটা সির মধ্যে মনে হচ্ছে আসলে ছোট হাতের এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর এটা হলো কেমিক্যাল ফোর্স। এখানে ছবিতে দেখানো আছে ইসিএইচ, ইসি প্রাইম, ইসি ইউ ই, ঠিক আছে এই। আচ্ছা, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এখানে আমরা যদি পটেনশিয়াল ডিফারেন্স ডিফাইন করতে যাই, তাহলে এটা পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনাল, মাইনাস টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স হলো এম থেকে পি তে যেতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ধরুন কাজ ই ডট ডিএল, ভি ইজ ই ডট ডিএল না মাইনাস ই ডট ডিএল, আমরা পড়েছি না, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিএল। তো ই হলো এখানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডট ডিএল। Since there are now two electric fields, EE and ECH, we must re-examine the definition of potential difference. The field E is due to the time-dependent or static charge distribution
in the cell and is therefore conservative. And the potential difference is independent of the path between the 2 points and can be computed only from the conservative electric field. So the potential difference between 2 plates is given by Vp, that is positive or negative or minus, plus minus minus of m to p e dl. এটা বুঝো না আমাদের ওই যে আগের ডেফিনিশন পটেনশিয়াল টাইম ডিপেন্ডেন্ট বলতে কি বুঝছেন? সরি আমি তোমাদের সাউন্ড পাই নাই স্যার টাইম ডিপেন্ডেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন স্যার এটা বলতে কি বুঝাচ্ছে বুঝেন না স্যার? আচ্ছা আমি এটা আবার পড়ি। since there are now two electric fields, এখানে ব্যাটারির মধ্যে বা এই যে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন বা টোটাল এই এন্টায়ার কেসটার মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হলো কেমিক্যাল ফোর্স। ঠিক আছে, আমরা পটেনশিয়াল ডিফারেন্স সরি ইএমএফ এক্স্যাক্টলি যেহেতু এটা ড্রাইভিং ফোর্স, এটা তার কেমিক্যাল ফোর্স, কেমিক্যাল থেকে আসছে, সেখান থেকে আমরা ডেফিনেশন হলো এইটা দাঁড়ালো আমাদের। এখন পটেনশিয়াল ডিফারেন্স ডিফাইন করতে গিয়ে আমরা বলছি we must re-examine the definition. The field E is due to the time-dependent or static charge-dependent distribution in the cell and is therefore conservative, and potential difference is independent of the path between the 2 points and can be computed only by the conservative electric field. এখানে এই যে আমাদের এই যে অংশটা এটা নন কনজারভেটিভ, ঠিক আছে, ইট ইজ নন কনজারভেটিভ কেমিক্যাল পার্টটা, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পার্টটা তার কিসের জন্য স্ট্যাটিক, তার স্থানের সাথে সম্পর্কিত। রিমেম্বার ইট, তার এই যে ইলেকট্রো যে চার্জগুলো যেখানে আছে তার স্থান এর সাথে সম্পর্কিত, সময়ের সাথে সম্পর্কিত। এই জিনিসটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। একটা চার্জ কোন জায়গায় আছে তার অবস্থান বলে দিবে ইলেকট্রিক ফিল্ড কতটুকু আছে, 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, 1/4 যদি সেটা স্থান ডিসপ্লেসড হয়, যদিও আমরা ইলেকট্রোস্ট্যাটিক কথা বলছি, কিন্তু যখন একটা ইলেকট্রোলাইট আছে তাহলে কি হবে, ওই যে চার্জ ক্যারিয়ার মুভ করবে না, চার্জ ক্যারিয়ার মুভ করবে, তো মুভমেন্ট কি সময় সাপেক্ষ না? আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পেরিয়ে এসে কারেন্ট ইলেকট্রিসিটি ঢুকে গেছে, স্টেডি কারেন্টে ঢুকে গেছি, মানে এখানে ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে স্ট্যাটিক, ওই ইনস্ট্যান্টেনিয়াস যে পয়েন্টে চার্জটা ছিল তার দরুন সৃষ্ট ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। যখন সে ন্যানো সেকেন্ড বা তারও সেকেন্ড, পিকো সেকেন্ড, কোন সেকেন্ডে সে মুভ করলো বা ডিফারেন্সিয়াল সেকেন্ড টাইমের ফ্র্যাকশনে সে মুভ করলো, তাহলে ওই সময়ে তার যে অবস্থান থাকবে ওই স্থানিক অবস্থান তার ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করবে, নির্ধারণ করবে কতটুকু হবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, সময়ের সাপেক্ষে, কারণ সময়ের সাপেক্ষে চার্জ ক্যারিয়ার মুভ করছে, মুভমেন্টের কারণে তার ক্ষেত্র কতটুকু তৈরি হলো, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। এবং তার ইলেকট্রিক ফিল্ড বিষয়টাই হলো স্ট্যাটিক, ইলেকট্রিক ফিল্ড এই বিষয়টা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। কিন্তু আমরা এই যে দেখেছি না যে মনে করো একটা ভিডিও মুভ করছে, তুমি স্লো করে দেখবা অনেকগুলো স্ট্যাটিকের সমষ্টি হিসেবে ধরা যায়, তাই না? স্টেপ 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 স্টেপ, আমরা যে ভিডিও করছি, ভিডিওটা করছি সেকেন্ডে আমরা ধরো 30টা ছবি তুলছি, আমরা স্ট্যাটিক ছবি, বা 60টা ছবি তুলছি স্ট্যাটিক। এটা যখন আমাদের চোখে তো 1/10 এর বেশি হলে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, তাই তো আমাদের চোখে 1/10 সেকেন্ড হলো আমার দৃষ্টির মধ্যে স্থায়িত্বকাল, সুতরাং 10-এর চেয়ে বেশি যদি থাকে ওটা আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। ইন জেনারেল 30 করা হয়, ইন জেনারেল ভিডিওগ্রাফিতে 30 করা, সুতরাং আমরা ওটা কন্টিনিউ একটা ছবি যখন আসে আমরা এটা বুঝতে পারি না, বুঝছো? ওইটা বলা হচ্ছে আর কি, অনেকগুলো সমষ্টি টাইম ডিপেন্ডেন্ট। এইটা টাইম ডিপেন্ডেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন ইন দ্য সেলের মধ্যে and is therefore conservative, and potential difference is independent of the path of the 2 points and can be computed only by the conservative electric field। আমরা যেটা আগে ক্যালকুলেশন করেছি v is equal to minus E dot dl, আমরা কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড স্ট্যাটিক ফিল্ড কনজারভেটিভ নেছেন না, v is equal to minus E dot dl আমরা ক্যালকুলেশন করেছি না আগে পটেনশিয়ালে, এখানেও মাইনাস E dot dl, কিন্তু এখানে আমাদের টার্মিনাল হলো মাইনাস p থেকে প্লাস p, মানে সরি মাইনাস থেকে প্লাসে, নেগেটিভ থেকে পজিটিভে, E dot dl।
since the cell is an open circuit, মানে ব্যাটারিটা তো ওপেন, সেলটা ওপেন, we have from equation 8.3 এই যে আমাদের ইকুয়েশন দুইটার সামেশন 0 হবে E plus ECH, আমরা এই জায়গায় যাই নাই, তোমরা একটু পড়ে নিও, এখানের মধ্যে পাবা, এটা ডিটেইল লেখা আছে এগুলো। এই দুটো যদি 0 হয় তাহলে একটা হবে আর একটা মাইনাস, এবার E plus ECH যদি 0 হয় তাহলে E এর পরিবর্তে লিখতে পারি আমরা মাইনাস ECH। ঠিক আছে, এই যে মাইনাস ECH এখানে বসানো হয়েছে, আর মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, এমপি জায়গায় এমপি, তাহলে বিপি মাইনাস বিএম, মানে দুই বিন্দু পটেনশিয়াল ডিফারেন্স হলো ECH ডিএল। তাহলে এখানে আমরা কি পেয়েছি দেখো তো, ইলেকট্রোমোটিভ ফোর্স পেলাম ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ECH ডিএল, এখানে পেলাম এত ইডিএল। এখন now according to equation 8.4 এই যে ECH dot dl, এখানে পেলাম আমরা ECH dot dl। ঠিক আছে, তাহলে এই দুইটা সমান। thus the potential difference across a cell on open circuit is equal to the EMF of a cell। এটা কি, এগুলো কি তোমরা ইন্টারমিডিয়েট পড়েছিলে? হ্যালো, যে একটা ব্যাটারির ওপেন সার্কিটে পটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ সেম? জি স্যার, ধারণা দেওয়া ছিল। ধারণা দেওয়া ছিল, ওই জিনিসটা আবার আমরা বললাম যে এই দুইটা জাস্ট মূলত আসলো এখানে কি, আমার কিউ পয়েন্ট হলো এটা সেলের মধ্যে তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কেমিক্যাল ফোর্স দুইটার সামেশন 0 হবে, মানে একটা একটাকে অপোজ করে ব্যালেন্স ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে, এটা হলো আমার কিউ পয়েন্ট। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা ডিফাইন করছি হলো ওই কেমিক্যাল ফোর্স থেকে। ঠিক আছে, তার কেমিস্ট্রি কেমিক্যাল ফোর্স থেকে সেটা আসবে তোমার এই ড্রাইভিং ফোর্স, এবং সেটা কারেন্ট দেবে। তো এখানে আমরা এই নেচারটা হবে নন কনজারভেটিভ, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হলো কনজারভেটিভ ফিল্ড, পাথ ইন্ডিপেন্ডেন্ট। তো ওইটা আমরা যে ক্যালকুলেশন যেটা করেছিলাম আগে, ভিস গুলো মাইনাস ই ডট ডিএল, এটা দিয়ে আমরা এখানে বসালাম। কিন্তু ওপেন সার্কিটে মানে কোন কানেকশন নাই, ওই মাইনাস নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে আমরা পটেনশিয়াল ডিফারেন্স আমাদের সেই কনজারভেটিভ ফিল্ডের যে ডেফিনিশন আগে আমরা পড়ে আসছি সেই অনুসারেই আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা যেটা আর দাঁড়ালো সেটা ইজ নাথিং বাট দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে একটা ওপেন সার্কিটে ইলেকট্রোমোটিভ ফোর্স এবং পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস, টু টার্মিনালস ইজ ইকুয়াল। ঠিক আছে, thus the potential difference across a cell on open circuit is equal to the EMF of the cell. Since E dot dl equals 0, we can write equation 95 as follows. এখান থেকে এটা আসতে পারে, thus the EMF is equal to the line integral of the resultant electric field around a closed path from the eto। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে বলা আছে ইলেকট্রোলাইট, এগুলো তোমরা দেখে নিও, আমাদের জন্য এত খুব ইয়ে না। এইটা আমরা একটু দেখি তো, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি বলতে কি বোঝায়। কারেন্ট ডেন্সিটি হলো একক সময়ে একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়। কারেন্ট হলো কি, যে একক সময়ে কিউ বাই টি, একক সময়ে যে পরিমাণ চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন প্রবাহিত হয় সেটা হলো কারেন্ট। আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি। আর কারেন্ট ডেন্সিটি হলো আই সমান কিউ বাই টি এ, একক সময়ে একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ চার্জ ক্যারিয়ার প্রবাহিত হয় সেটা কারেন্ট ডেন্সিটি। আমরা এত ডিটেইল এখানে পড়বো না, তোমরা পড়েছো ইন্টারমিডিয়েট অবশ্যই, কারেন্ট ডেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি এন্ড কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এইটা ডিফারেন্সটাকে একটু বোঝাও তো আমাকে, তোমরা তো কম্পিউটারের মানে সফটওয়্যার হার্ডওয়্যার ডিজাইন করবা। এই কারেন্ট ডেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি এবং এই তোমার কারেন্ট হলো স্কেলার কোয়ান্টিটি, এটা একটু বোঝাও তো আমাকে কেউ, এনিওয়ান। 2 মিনিট সময় তোমাদেরকে দিলাম। কেউ বোঝো না আমাকে, এনিওয়ান, এটা একটু ক্লারিফিকেশন দরকার আছে। কিন্তু এখানে আমাদের কারেন্ট ডেন্সিটি কিন্তু পরীক্ষা আসবে না, কারেন্ট ডেন্সিটি আমার এখানে পরীক্ষা আসবে না, কিন্তু কারেন্ট ডেন্সিটির কনসেপ্ট আমার লাগবে। ঠিক আছে, কারেন্ট ডেন্সিটির কনসেপ্টটা লাগবে। কি রে, তোমাকে কথা শুনতে পাচ্ছ না?
স্যার তোমরা ঘুমাচ্ছ নাকি সবাই? কারেন্ট এবং কারেন্ট ডেন্সিটি ডিফারেন্সটা, কারেন্টটা স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ডেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি, এগুলো ইন্টারমিডিয়েট তোমরা পড়েছো। এই বিষয়টা আমাকে একটু ক্লারিফাই করে দাও, তোমাদের লেভেলটা একটু আমাকে জাস্টিফাই করতে হচ্ছে, নাহলে আমাকে ওই লেভেলে যেতে হবে। যে কোনো একজন বলো। স্যার ব্যাখ্যা তো পড়ি নাই এইচএসসি তে, বাট এটা লেখা ছিল কারেন্ট ডেনসিটি মানে তড়িৎ প্রাবল্য, যেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর কারেন্ট হচ্ছে প্রাবল্য না, কারেন্ট ডেন্সিটি প্রবাহ ঘনত্ব, আচ্ছা প্রাবল্য তো ইন্টেন্সিটি, যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটি। স্যার এরিয়া হলো ভেক্টর রাশি, এই জন্য। হ্যাঁ বলো। স্যার এরিয়া ভেক্টর রাশি, এই জন্য। আবার দুটো খুব রিলেটেড বিষয়, জে ইজ ইকুয়াল টু সিগমা ই আছে, অনেক কিছু আছে এখানের মধ্যে, সম্পর্ক আছে। আমরা কারেন্টটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি, কিন্তু কারেন্ট ডেন্সিটিকে ভেক্টর বলি। কারেন্ট হলো একক সময়ে যে পরিমাণ চার্জ ক্রিয়ে প্রবাহিত হয়, আর কারেন্ট ডেন্সিটি হলো একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহ চার্জ প্রবাহিত, সেটা হলো কারেন্ট ডেন্সিটি। আর ক্ষেত্রফল ভেক্টর রাশি এই কারণে, এই কারণে কারেন্ট ডেনসিটি ভেক্টর রাশি কাছাকাছি আছে। এখানে আসলে কারেন্ট ডেন্সিটি একটা সার্কিটের, মানে যখন এটা লিনিয়ার একটা সার্কিট থাকে, তো সার্কিটের কিন্তু এটা একটা কানেক্টিং ওয়্যারের সব জায়গায় থেকে তুমি কারেন্ট প্রবাহ সমান, কারেন্ট সমান হবে, কিন্তু কারেন্ট ডেন্সিটি সমান হবে না। এটা বোঝো না, কারেন্ট সমান হবে কিন্তু কারেন্ট ডেন্সিটি সমান হবে না। মনে করো দুটো টার্মিনাল, ব্যাটারি দুটো টার্মিনালের মাঝখানে তুমি একটা তার যুক্ত করে দিয়েছো। এই তারের প্রতিটা বিন্দুতে, প্রতিটা ক্রস সেকশনে, প্রতিটা জায়গাতেই তোমার কারেন্ট সমান হবে, কিন্তু তারের প্রতিটা জায়গাতে কারেন্ট ডেন্সিটি সমান হবে না। আচ্ছা যাই হোক, আমি একটু সময় নষ্ট করছি না। এখানে ক্রস সেকশন, তুমি ক্রস সেকশন কিভাবে কাট করবে তার উপর নির্ভর করবে। তুমি পারপেন্ডিকুলার কাট কাটতে পারো, স্ল্যান্টিং কাট করতে পারো, যেভাবেই কাট করো, কাটের উপর ওই সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে পরিমাণ চার্জ প্রবাহিত, চার্জ তো জিগজ্যাগ করে প্রবাহিত হয় আসলে, এবং অ্যাকচুয়ালি চার্জের যে ভেলোসিটি, চার্জ ক্যারিয়ারের ভেলোসিটি, সেটা আমাদের যে সিগন্যালটা যাচ্ছে এট দ্য স্পিড অফ লাইট, কিন্তু অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ার যে ড্রিফট ভেলোসিটি যেটা বলা হয়, ড্রিফট স্পিডটা অফ দ্য অর্ডার অফ মিলিমিটার পার সেকেন্ড, ভেরি স্লো। সিগন্যাল পাস করে at the speed of light, কিন্তু actual movement of electron is of the order of millimeter per second, zigzag motion থাকে। তাহলে ওই চার্জ ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি আমরা যে ক্রস সেকশন যেভাবে কাট করব, তার সাথে ইলেকট্রন ডিরেকশন, অ্যাকচুয়াল ডিরেকশন, তার ট্রেন্ড যেদিকে আছে ওইদিকে থাকবে, ওই ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার দিয়ে যে কতটুকু যাচ্ছে সেটার সাথে, এই কারণে ওই ক্রস সেকশনের যে ডিরেকশনটা সেটাই হলো কারেন্ট ডেন্সিটি ডিরেকশন। ঠিক আছে? যার কারণে যেহেতু ক্রস সেকশন যদি পারপেন্ডিকুলারলি কাট হয়, তাহলে ম্যাক্সিমাম যাবে, স্ল্যান্টিং কাট করলে তাহলে ভেরিয়েশন হবে। ঠিক আছে? এই জন্যই কারেন্ট ডেন্সিটিটা এক এক জায়গায় এক ধরনের হয় এবং তার ডিরেকশনও ভিন্ন হয়। আচ্ছা, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি, কারেন্ট হলো আই হলো কিউ বাই টি, একক হলো অ্যাম্পিয়ার, আর কারেন্ট ডেন্সিটি হলো কারেন্ট ইজ এ পার্টিকুলার কন্ডাক্টর, কারেন্ট ইজ আচ্ছা, কারেন্ট ইজ এ মাইক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক, আর কারেন্ট হলো ম্যাক্রোস্কোপিক কারেন্ট। ঠিক আছে? কারেন্ট ডেন্সিটি মাইক্রোস্কোপিক, J is equal to I by A, তার সাথে যদি দিই আমরা এরিয়া প্রতি একক ক্ষেত্রফল দিয়ে কতটুকু যাচ্ছে, তাহলে সেটা হবে। ঠিক আছে? এই যে Ji del limit s tends to 0, এইভাবে the vector s at any point is oriented in the direction that a positive charge carrier would move at that point. ডিরেকশন যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কারেন্ট ডেন্সিটি, এই সারফেস ডেল কিউ, ড্রিফট ভেলোসিটি, এগুলো তোমরা জানো, অ্যাকচুয়াল যে স্পিডে, এগুলো আমাদের বিডি হলো জে এন জি, এক্সপ্রেশন জে হলো আই এ, বিডি হলো আই এন এ আই বাই, এই এক্সপ্রেশনগুলো তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো এগুলো, এই যে এগুলো কনজারভেশন অফ চার্জ, কন্টিনিউটি ইকুয়েশন, এগুলো তোমাদের নাই। এই যে ডাইভারজেন্স অফ জে ইজ ইকুয়াল টু ডেল রো ডেল টি, এটা কারেন্ট ডেন্সিটি আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট পড়ে তাদেরকে পড়ানো হয়। আমরা চলে যাই সরাসরি ওহমের সূত্র। এটাতে কিন্তু তোমাদের পার্টিসিপেশন লাগবে। একেবারে সহজ জিনিস, ওহমের সূত্র সম্ভবত ক্লাস 8 থেকে শুরু হয়,
ক্লাস 8 এ পড়েছো, 9 10 এ পড়েছো, 11 12 এ পড়েছো, এখন আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে ওহমের সূত্র, কেউ একজন আমাকে বলো তো ওহমের সূত্রটা কি? তোমার কনসেপ্টটা, হোয়াট ইজ ইট ইয়োর কনসেপ্ট অ্যাবাউট ওহমস ল? এনিওয়ান? সময় নষ্ট করো না প্লিজ, ওহমের সূত্র কেউ একজন বলো। 1005 নিজুম আক্তার বলো তো দেখি। নিজুম আক্তার বলো ওহমের সূত্র। ওহমস ল হচ্ছে ইন এ কন্ডাক্টর দ্য হ্যাঁ বলতেছি ওহমের সূত্র in a তোমার conductor the electric current flowing তোমার through নেট আনস্টেবল, it is directly তোমার নেট আনস্টেবল। কার স্টেবল নেট আছে? একজন এনিওয়ান? তোমার সাউন্ড বোঝা যাচ্ছে না, নেট আনস্টেবল। যে কোনো একজন বলো, এটা আমার খুব জরুরি দরকার ওহমের সূত্র। আর তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী হ্যাঁ তুমি কে বলছো তোমার সাউন্ড খুব ভালো আছে, বলো বলো। স্বপ্নাতুল্লাহ হ্যাঁ বলো। স্যার, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী দিয়ে প্রবাহিত তড়িৎ ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তোমার কথাকে আমি এক্স্যাক্টলি রিপিট করতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে I is proportional to V if temperature remains constant. Is it correct? ইয়েস স্যার। কিন্তু আমরা লিখি কি V is proportional to I? কনভেনশনালি আমরা কি লিখি? V is proportional to I জি স্যার। নাকি অন্য কিছু লিখো? না স্যার। তাহলে কোনটা, তাহলে আমার স্টেটমেন্টের সাথে আমার লেখার মধ্যে কি ভুল আছে নাকি কোন ডিসক্রিপেন্সি আছে? স্টেটমেন্টের সাথে ওহমের সূত্রের স্টেটমেন্ট এবং তার ম্যাথমেটিক্স এটা যদি পরিবাহকত্ব সমানুপাতিক লেখে, ধ্রুবক হিসেবে যদি পরিবাহকত্ব থাকে তাহলে কারেন্ট প্রপোর্শনাল টু ভোল্টেজ। I is আসলে ওহমের সূত্রের বেসিক স্টেটমেন্ট হলো I is proportional to V। তো I is proportional to V, এটাকে সমানুপাতিক ধ্রুবক লিখতে হবে। I is proportional to some constant is 1 by C into V, তার মানে ওই 1 by C সমান R, V is equal to IR, 1 by R তে V is equal to IR, এইভাবে হবে। কিন্তু আমরা যেটা লিখি V is proportional to I, এটা আসলে একটা সার্কিটে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মনে করো সার্কিটে কোনো জায়গায় যদি রেজিস্ট্যান্স পাওয়ার মানে রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ করবে, তাই তো? ওই পটেনশিয়াল ড্রপেরটা হবে V is proportional to I। যত কারেন্ট যত বেশি হবে পটেনশিয়াল ড্রপ তত বেশি হবে। V is proportional to I and V is equal to I into some constant, that is V is equal to IR। এটা হলো ওই পটেনশিয়াল ড্রপের ক্ষেত্রে, কিন্তু আমরা ওইটাকে কাজে লাগিয়ে দিই, কনভেনশনালি ওইটা লিখি। আমরা বলছি যে একটা সার্কিটের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তা সার্কিট বা সার্কিট কম্পোনেন্টের যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার কম্পোনেন্টের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সের সমানুপাতিক। তাহলে কারেন্টটা তো এখানে ইন্ডিপেন্ডেন্ট, কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, সো I is proportional to V। সরি, কারেন্টটা ডিপেন্ডেন্ট, কারেন্টটা এখানে ডিপেন্ডেন্ট, ভিটা ইন্ডিপেন্ডেন্ট। তো I is proportional to V, তো I is proportional to V হলে কি হবে? I is equal to some constant into V, ঠিক আছে? some constant into V, ওই কনস্ট্যান্ট কে আমরা সিম্পলিফাই করে লিখি আমরা V is equal to IR। ওকে, তো যাই হোক, এটা একটু মাথায় রাখবা যে আমাদের আসলে কনভেনশনালি যেটা লিখি আমরা তার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এখানে স্টেটমেন্ট হলো Ohm's law states that the potential difference between the ends of a conductor varies directly as the current flowing in it, provided the temperature does not change and the physical state of the conductor is same। এইটা মনে হয় আগে শুনুন নাই, physical state of the conductor remains same, টেম্পারেচার ধ্রুব থাকবে, এটা শুনেছো। আরেকটা এটা শুনো নাই না? হ্যালো? না স্যার। হ্যাঁ, ফিজিক্যাল স্টেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি সম্ভব হবে?
সে যে অবস্থায় ম্যাটেরিয়ালটা আছে ওই অবস্থায় থাকতে হবে, ওই শেপে থাকতে হবে, ওই স্টেটে থাকতে হবে। যদিও স্টেট চেঞ্জ করার জন্য আমাদের টেম্পারেচার দিয়ে চেঞ্জ করা যায় কমন, কিন্তু টেম্পারেচার ছাড়াও স্টেট চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এটাও মনে রাখবা যে তার টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকতে হবে, স্টেটে চেঞ্জ কনস্ট্যান্ট থাকতে হবে। এখন টেম্পারেচার কেন কনস্ট্যান্ট? টেম্পারেচার যদি ভেরি করে তাহলে সমস্যা কি তৈরি করবে? টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে সমস্যাটা কোন জায়গায় তৈরি হয় বলো তো? আর টেম্পারেচার বৃদ্ধি পেলে আপনার পরিবাহীটা বৃদ্ধি পায় আর কি, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পরিবাহিতা বৃদ্ধি পাবে? পরিবাহী না স্যার, দৈর্ঘ্য লেংথ বৃদ্ধি পায়। রেসিস্ট্যান্ট বৃদ্ধি পাবে। ওই মাইক্রোস্কোপিক পরিবর্তন আমরা এখানে ধরছি না, এখানে যে তাপমাত্রা বাড়লে একটা ম্যাটেরিয়ালের লেংথ বাড়বে, এইটা বাড়ে অবশ্যই, এটা মেকানিক্স এর বিষয় বা ইলাস্টিসিটির বিষয়, সেখানে এটা আছে, ঠিক আছে এটা। কিন্তু আমরা ইলেকট্রিসিটিতে এই বিষয়টা এই জায়গাতে এত গুরুত্বপূর্ণ বিবেচনা করছি না, কিন্তু গুরুত্বপূর্ণ অন্য জটিল একটা বিষয় এখানে আছে, যে কারণে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হয়। তোমরা যে কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর ডিফাইন করেছো ইন্টারমিডিয়েটে, সেখানে ডিফারেন্সটা কি কোন জায়গায় কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের? স্যার ইলেকট্রনের ছোটাছুটি বেড়ে যায় এই কারণে। কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের আউটার মোস্ট শেলের ইলেকট্রন বাদ দিয়ে তার একটা মৌলিক একটা ডিফারেন্স আছে কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের। তো কন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তার রোধ কমে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার নাম কি মামনি? নামটা বলো তোমার, তোমাকে তো চিনে রাখতে হবে। ভালো বলেছো তুমি, খুব সুন্দর। মমো, আমার নিকনেম মমো। আর এখানে কি লেখা আছে? এখানে কিছু তো লেখা নেই। আচ্ছা ঠিক আছে, যাক, তোমাদের সাথে পরিচয় কি হতে পারবো কিনা বোঝা যাচ্ছে না, লকডাউন শুরু হয়ে গেছে। এই জিনিসটাই আমি জানতে চেয়েছিলাম, আসলে বেসিক ডিফারেন্সটা এই জায়গায়। কন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তার রেজিস্ট্যান্স বাড়ে, আর সেমিকন্ডাক্টরে তার রেজিস্ট্যান্স কমে। এটাকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। সেমিকন্ডাক্টরে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আর কন্ডাক্টরের ক্ষেত্রে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাপমাত্রা বাড়লে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বাড়ে আর সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে। এই কারণে আমরা রুম টেম্পারেচারে সেমিকন্ডাক্টরের মধ্যে থার্মাল আমরা চার্জ ক্যারিয়ার পাই। নরমালি সেমিকন্ডাক্টর কি হয়, তার কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে থাকে, তো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার কারণে তার অষ্টকটা পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ মানে তার কোনো অ্যাফিনিটি নাই, সে দিবেও না নিবেও না, ইলেকট্রন দিবেও না নিবেও না। কিন্তু থার্মাল জেনারেশনের কারণে, তাপের কারণে সে তখন কিছু পরিমাণে ইলেকট্রন রিলিজ করে, এবং ওই টেম্পারেচার যদি কোনো কারণে বাড়ে তাহলে কি হবে, সে ওই ইলেকট্রন তখন ব্যালেন্স ব্যান্ড থেকে সে কন্ডাকশন ব্যান্ডে উপরে চলে আসে। নর্মাল অবস্থায় কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নেই, তাপমাত্রা বাড়লে তার ওখানে কিছু ইলেকট্রন রিলিজ হয়ে যায়। রিলিজ হলে আমার চার্জ ক্যারিয়ার বেশি হলো মানে কি, ইলেকট্রন বেশি প্রবাহিত হতে পারবে, ক্যারিয়ারের জন্য ক্যারিয়ার প্রচুর রয়ে গেল, তখন আমার কন্ডাক্টিভিটি বাড়ে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে আমার তো চার্জ ক্যারিয়ার আছে, চার্জ ক্যারিয়ার আছে না, সাফিসিয়েন্ট চার্জ ক্যারিয়ার আছে, আমরা আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন দিতে পারলেই পাচ্ছে। কিন্তু এখানে উল্টো জিনিস আরো দুটো ঘটনা ঘটে, এখানে রোটেশনাল এনার্জি এবং ভাইব্রেশনাল এনার্জি দুইটা বাড়ে। তোমরা স্পেকট্রোস্কোপি ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ফিজিক্স দু জায়গাতে একটু একটু করে হয়তো পড়েছো। এখানে রোটেশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি মলিকুলের মধ্যে। তাহলে কি হবে, মলিকুল আগে যে লেভেলে ভাইব্রেট করছিল, টেম্পারেচার বাড়লে তার জন্য ভাইব্রেশন আরো বেশি বাড়বে। তো ভাইব্রেশন বাড়লে কি হবে, ইলেকট্রন তার রেগুলার যে মুভমেন্ট, কারেন্টের যে রেগুলার মুভমেন্ট কি হবে। তোমরা মনে করো ক্লাসরুম, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে তো তোমরা ঢুকেছো তো, হ্যাঁ আমাদের ক্লাসরুমে তোমরা ঢুকেছো না বিশ্ববিদ্যালয়ে? জি স্যার। জি স্যার। কলেজে তো ক্লাস করেছো, ক্লাসরুমে মনে করো বেঞ্চ গুলা কলাম আকারে আছে, দুইটা কলামের মাঝখানে হাঁটার জায়গা আছে না, করিডোর আছে না হেঁটে যাওয়ার জন্য। এখন তোমাদের বন্ধুরা মনে করো ক্লাস সবাই বসে আছো বেঞ্চের মধ্যে, তাহলে তোমার আরেকটা বন্ধু দেরি করে ক্লাসে আসছে, সে ইজিলি গিয়ে সামনে দিয়ে ঢুকে সেই করিডোর দিয়ে সূর্যের পেছনে গিয়ে যেখানে খালি আছে ওখানে বসে যেতে পারবে, বা পেছন দিয়ে ঢুকে সামনে যেখানে খালি জায়গা আছে ওখানে বসতে পারবে। কিন্তু যখন ক্লাস চলছে না মনে করো, তখন তোমরা কি করছো,
এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যাচ্ছ, ওই দিক থেকে ওইদিকে যাচ্ছ, তখন তোমার আরেকটা বন্ধু যদি ক্লাসরুমে ঢুকে, তখন কি স্বাভাবিকভাবে খালি জায়গায় গিয়ে বসতে পারবে করিডোর দিয়ে? কারণ করিডোর দিয়ে তুমি কিন্তু মুভমেন্ট করছো, তোমার মুভমেন্ট হচ্ছে, তুমি পিছনে যাচ্ছ না সামনে যাচ্ছ না, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, তোমার বেঞ্চ থেকে বাড়াচ্ছ, হাত পা নড়াচড়া করছো, পা বাইরে দিচ্ছ, যার ফলে করিডোর দিয়ে আরেকটা মানুষ যাওয়ার পথটা সংকুচিত হয়ে যাচ্ছে। এটা বুঝো না। মনে করো তুমি সিটেই বসে আছো, তুমি সিটে বসে তুমি হই হুল্লা করছো, গল্প করছো, হাত পা ছুটছো, তাহলে কি হবে? হাত পা যদি ছুটতে থাকো, তাহলে আরেকজন এই করিডোর দিকে ইজিলি যেতে পারবে? পারবে না। এই কন্ডাক্টরের ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটে, যে তোমার যে তাপমাত্রা যদি বেড়ে যায়, অ্যাটমগুলোর ওই রোটেশনাল এবং ভাইব্রেশনাল এনার্জি বাড়ে, দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে তখন ভাইব্রেট করতে থাকে। ঠিক আছে, আগের চেয়ে আরো বেশি পরিমাণে অ্যাম্প্লিটিউডে ভাইব্রেট করতে থাকার ফলে ইলেকট্রনের যে রেগুলার মুভমেন্ট, সেই মুভমেন্টকে বাধাগ্রস্ত করে। বাধাগ্রস্ত করার জন্য ইলেকট্রনের মুভমেন্ট যদি বাধাগ্রস্ত, তাহলে মানে কি রেজিস্ট্যান্স বেড়ে গেল। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স বেড়ে গেলে তোমাকে করতে হবে কি? রেজিস্ট্যান্স বেড়ে গেলে তোমাকে কি করতে হবে? কি করলো? তোমার এখানে কারেন্টটা কমে গেল, তাহলে কন্ডাক্টরে তোমার কারেন্ট কমে গেল। আর সেমিকন্ডাক্টরে কোনো চার্জ ক্যারিয়ারই নাই, ওখানেও কিন্তু ঘটনা ঘটে, ওখানে রোটেশনাল ভাইব্রেশনাল সবই ঘটে, কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস ঘটে, সেটা হলো চার্জ ক্যারিয়ার লিবারেটেড হয় ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চার্জ ক্যারিয়ার লিবারেটেড হওয়ার ফলে ওখানে কন্ডাক্টিভিটি বাড়ে যায়। আগে তো কোনো চার্জ ক্যারিয়ার ছিলই না, সেই চার্জ ক্যারিয়ার এখন তো নতুন করে চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে গেল। তো চার্জ ক্যারিয়ার তৈরি হওয়ার ফলে সেখানে তখন কন্ডাক্টিভিটি অংশগ্রহণ করতে পারছে। একটু অপেক্ষা করো, আমি একটু আসছি, আমি 1 মিনিট। মিশনটা কেন হচ্ছে? হ্যালো মোমো, আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। তো এই হলো আমাদের কথা। এখানে কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের মধ্যে মৌলিক পার্থক্য হলো সেমিকন্ডাক্টরের নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ভেতরে ঘটনাগুলো একটু বোঝানোর চেষ্টা করেছি, তোমরা পরবর্তীতে তোমাদের যখন এই ইলেকট্রনিক্স স্যাররা পড়াবেন তখন এগুলো আরো ডিটেইল তোমাদের পড়াবে। ঠিক আছে, তো ওহমস ল হলো states the potential difference between the ends of a conductor varies directly as the current flowing in it, provided the temperature does not change and the physical state of the conductor remains the same. So potential difference is proportional to current. Potential difference by current is equal to constant resistance of the conductor. ঠিক আছে, তো এখানে তোমরা লিখবা I is proportional to V. That is I is proportional to V or I is equal to some constant into V. ওই কনস্ট্যান্টটা তোমরা আলটিমেটলি লিখবা V is equal to IR. এখন পটেনশিয়াল ডিফারেন্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, এটা হলো ওই জায়গার ক্ষেত্রে আমরা এই যে সার্কিটে যে পটেনশিয়াল ড্রপ হয়, সেই পটেনশিয়াল ড্রপটা হলো কারেন্টের সমানুপাতিক। সো পটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট সমান কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। ওই রেজিস্ট্যান্সটাই V is equal to IR, যে আমাদের মূল যে ওহমের সূত্র সেটা আসে। Resistance হলো by definition the resistance RAB between the terminals A and B of a conductor is given by RAB VA by VB by I, but the current I is directed from A to B. The relation is called Ohm's law. Unit হলো volt by ampere মানে ohm. 1 ohm is defined as the resistance of a conductor in which a potential difference of 1 volt is developed when a current of 1 ampere flows through it. ঠিক আছে, এগুলো তোমরা জানো। Actually the resistance has value beyond that mere definition. For many conductors, the resistance depends only on the temperature and does not depend on the potential difference or the current. In other words, resistance is a property of the conductor and is not related to the circuit in which the conductor is connected. তো তোমরা জানো সেগুলো, তো এখানে কথাগুলো আবার লেখা আছে যে রেজিস্ট্যান্স হলো merely a property of a conductor, no circuit property না, ওই যে পার্টটা তার পার্টটা property, the material property. The equation R is equal to V by I can be used to calculate the current in the conductor if we know the resistance and the potential difference across the conductor. So, acha, resistance of a cylindrical conductor and specific resistance. Specific resistance কি জানো? Specific resistance. আচ্ছা, আমরা এইটা একটু আলোচনা করি, এটা করে আমরা এই পরে কার্শফ সূত্রতে চলে যাই। আচ্ছা,
রেজিস্ট্যান্স অফ এ সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, আমার ওইটা ছবি তুলতে গিয়ে বাঁকা হয়ে গেছে, এটা সিলিন্ড্রিক্যাল শেপ এল দৈর্ঘ্যের এ বি টার্মিনাল। As an example, let us calculate the resistance of the cylindrical conductor of radius r, which is r radius, and length L as shown in figure 8.7. The potential difference BA minus BB সমান আমাদের আগের ডেফিনিশন মাইনাস B থেকে A E dot dl. Now A is equal to sigma E, এটা আমরা জানি যে is equal to sigma E, current density is proportional to sigma E, sigma হলো এখানে conductivity, and reversing the limit তাহলে এটা B থেকে B হবে যে E পরিবর্তে লিখবো আমরা J by sigma, তো J by sigma লিখলাম এখানে আমরা। তাহলে from definition the magnitude of J সমান I by A সমান এখানে ক্রস সেকশনটা কি পাই r স্কয়ার না, তো I by pi r স্কয়ার, hence BA minus BB সমান A থেকে B I dl pi r স্কয়ার sigma pi r স্কয়ার, since I and dl are parallel। তাহলে এখানে আমার কি আসলো, A থেকে B, এখানে ভেরিয়েবল হলো I তো এখানে কনস্ট্যান্ট, সিগমা পাই সিগমা কনস্ট্যান্ট r স্কয়ার, আর শুধু ভেরিয়েশন হবে এখানে L, এখানে কি অন্য কিছু ভেরিয়েবল হচ্ছে r, তো আমরা ধরে নিচ্ছি r রেডিয়াসের একটা কন্ডাক্টর, L দৈর্ঘ্য সেটাও ধরে নিয়েছি আমরা, সুতরাং এগুলো ভেরিয়েবল না। তাহলে সিগমা কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, শুধু ভেরিয়েবল dl, A থেকে B এর দৈর্ঘ্য তো আমাদের L ধরাই আছে, সুতরাং এটা হবে VA মানে IL বাই সিগমা পাই r স্কয়ার। Therefore r সমান BA minus BB by I সমান L by sigma pi r square. The resistance of a conductor is of uniform cross section is directly proportional to the length and inversely proportional to the conductivity and cross section area. ঠিক আছে, এটা গুলো তোমরা জানো। The resistance of a conductor of uniform cross section is directly proportional to the length, তার দৈর্ঘ্যের সমানুপাতিক তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক এবং কন্ডাক্টিভিটির ব্যস্তানুপাতিক। যে রোধের সূত্র, কোন পরিবাহীর রোধের কিসের সূত্র, কিসের সমানুপাতিক, তার দৈর্ঘ্যের সমানুপাতিক, তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক এবং কন্ডাক্টিভিটির ব্যস্তানুপাতিক। তো এই হলো আর, এটা সিলিন্ড্রিক্যাল শেপ তারে এল দৈর্ঘ্যের তার রোধ হবে এইটা, এটা আমরা এখান থেকে আসলাম, এই যে সম্পর্ক আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের সম্পর্ক থেকে আমরা সম্পর্কগুলো থেকে এটা আমরা প্রতিপাদন করলাম এবং এটা আমরা এখান থেকে লিখতে পারি, কথাগুলো বলতে পারি। আচ্ছা, in relation 8.6 let us take a wire of unit length, আমরা এটাকে L দৈর্ঘ্যের না বলে বলি আমরা সেটা একক দৈর্ঘ্যের, and unit cross section। যদি এই যে সম্পর্কটা আসলো এখানে L এর মান যদি ধরি আমরা 1 এবং পাই r স্কয়ারে যদি ধরি যদি 1, তাহলে কি হবে, r সমান হবে 1 by sigma, the quantity sigma s sigma এর পরিবর্তে সমান নাম rho s, the quantity rho s called the specific resistance or resistivity. Thus the specific resistance is the resistance offered by a conductor of unit length and unit cross section. Its unit is ohm meter. Conductance, the reciprocal of resistivity, is electrical conductivity or simply conductance. Its unit is mho, mho, ohm এর উল্টা mho। তাহলে সিগমার উল্টা জিনিসটাই হলো রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের যে রোধ একটা কন্ডাক্টরের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ, এই যে অংশটা যে রোধ যেটুকু হবে, রেজিস্ট্যান্স যেটুকু হবে, সেটা তার স্পেসিফিক রেজিস্ট্যান্স, এবং তার উল্টো জিনিসটাই হলো তার কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, এবং এটা সিগমা দ্বারা লেখা হয়। ঠিক আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক হলো ওহম মিটার আর কন্ডাক্টেন্সের একক হলো mho, mho। ঠিক আছে, তোমরা সব এগুলা জানো, আমরা এইদিকে যাব না। রেজিস্ট্যান্স অ্যানালগাস টু ক্যাপাসিট্যান্স বা দৈর্ঘ্য তো তোমরা দেখো এগুলো তোমাদের লাগবে, কিন্তু আমার এখানে ইলেকট্রিসিটি সিলেবাসে এগুলো লাগবে না। ওয়াইডম্যান ফ্রাঞ্জ ল, এইটাও একটু দেখো। ওয়াইডম্যান ফ্রাঞ্জ ল এটাও তোমাদের ম্যাটেরিয়াল সায়েন্সে তোমার স্যাররা পড়াবেন, যে তোমার একটা ম্যাটেরিয়াল যেটা ভালো থার্মাল কন্ডাক্টর সেটা আবার ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টরও, এবং এই দুটোর অনুপাত ধ্রুব হবে। এটা উচ্চ তাপমাত্রায় ধ্রুব হবে এবং এটা ধ্রুব না, উচ্চ তাপমাত্রায় সেটা হবে
পরম তাপমাত্রার সমানুপাতিক, দুটো অনুপাতটা হবে পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং এই সমানুপাতিক করতে জিনিসটাকে সমান করতে গিয়ে একটা কনস্ট্যান্ট দিতে হয়। এই কথাটাই হোয়াইটম্যান ফ্রান্জ ল। ডিটেইল তোমাদের এগুলো পড়ানো হবে সলিড স্টেট ফিজিক্সে বা ম্যাটেরিয়াল সায়েন্সের কোনো একটা কোর্সে অবশ্যই থাকবে এগুলো। As we know that good conductors of heat are also good conductors for electric current, the Weidmann and Franz established empirically the relation between the thermal and electrical conductivities. If sigma h is the thermal conductivity, then the ratio sigma h by sigma at higher temperature is proportional to the absolute temperature. ঠিক আছে, that is sigma h, that is thermal conductivity, by sigma electrical conductivity is proportional to T, that is absolute temperature, এবং এটাকে সমান করতে গিয়ে আমরা একটা কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, এটা হলো L। তো what is a constant of proportionality and is constant for all metals and known as Lorentz number? L এর নাম হলো Lorentz number। তো ভেরি সিম্পল Weidmann-Franz law, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনুপাত উচ্চ তাপমাত্রায় সকল পদার্থের ক্ষেত্রেই সেটা পরম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে এই দুটো অনুপাতও বাড়বে, তাপমাত্রা বাড়লে এটার অনুপাতও বাড়বে, এবং সেটা এই সমানুপাতিক ধ্রুব করতে গিয়ে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা হলো আমার এইটা বলা হয় লরেঞ্জ নাম্বার L। ঠিক আছে, রিল্যাক্সেশন টাইম খুব ইন্টারেস্টিং বিষয়, তোমাদের এগুলো লাগবে না। ইলেকট্রিক পাওয়ার এন্ড ওয়ার্ক, ইউ নো অল, EMF, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এটা জানো, এটা তো ইন্টারমিডিয়েট ছিল মনে না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম জানো না? জানো না? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার জানো? জানো না? জানো না? বুঝি নাই। জানি না। জানো না? জানার নেটওয়ার্ক থিওরেম স্যাররা পড়াবেন, আমার এই ফিজিক্সের কোর্স নেই, আমরা পড়াই আমাদের এই কোর্সের মধ্যেই। আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ে, এই কোর্সের মধ্যে সার্কিট এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থাকে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, এগুলো আছে আমাদের নেটওয়ার্ক থিওরেমের মধ্যে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে এগুলো পড়ানো হয়। তো ম্যাক্সিমাম পাওয়ার একটা সার্কিট তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে যখন তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং তার এক্সটার্নাল রেজিস্ট্যান্স সমান হবে। যেখানে পাওয়ার ডেলিভারি করছে তার রেজিস্ট্যান্স এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স পাওয়ার সোর্সে যখন সমান হবে তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। ইট ইজ কল্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এটা এখানে প্রুফ করে দেওয়া আছে, আমার বিয়ন্ড সিলেবাস, আমি এগুলো আলোচনা করবো না, তোমরা অবশ্যই পড়বে এগুলো। এই যে কারেন্টের কথা একটা অঙ্ক করে দেওয়া আছে, সিলভার ওয়্যার অফ 1 millimeter in diameter carries a charge 90 coulombs in 1 hour and 15 minutes. Silver contains 5.8 in 10⁻22 free electrons per centimeter cube. Calculate 1, the current in the wire in amperes, 2, the drift velocity of the electrons in wire in meters per second. On drift velocity তোমাদের তো পড়াই নাই, তো শুধু কারেন্ট বলতে I হলো Q by T, I সমান এত Q, আমাদের বলছে 90 coulombs in 1 hour and 15 minutes, 1 hour 15 মিনিট কত সেকেন্ড হলো? 4500, তাহলে এত হবে এত অ্যাম্পিয়ার। আর ড্রিফট ভেলোসিটি তোমাদের পড়ানো হয় নাই, এখানে আমরা করে দেওয়া আছে, দেখতে পারো, আরো কিন্তু অঙ্ক টঙ্ক অনেক আছে। An aluminum wire whose diameter is atto centimeter is welded end to end to a copper wire and of with diameter atto centimeter. The ampere. এসব বোঝার চেষ্টা করো কি বলছে। An aluminum wire whose diameter is 0.245 centimeter is welded end to end to a copper wire with diameter atto.
দেওয়া আছে 0.1626 সেন্টিমিটার। The composite wire carries a steady current of 10 ampere. What is the current density in each wire? প্রতিটা তারে কারেন্ট ডেন্সিটি বের করতে বলছে। Find the drift speed of the electrons in copper wire. Assume 1 free electron per atom in wire. আচ্ছা, আমরা যদি কারেন্ট ডেন্সিটি হিসাব করতে চাই, the current density is J is equal to I by A. The area of aluminum wire pi r square. So I তো বলে দেওয়া আছে 10 ampere বলেছে না, সো এই I by A তুমি একে পাই r স্কয়ার ক্যালকুলেশন করো, করলে এখানে এর এরিয়ার মান, এরিয়া অফ দ্য অ্যালুমিনিয়াম আর পাই r1 স্কয়ার 3.14 এত আসলো। তাহলে এরিয়া অফ কপার ওয়্যারের মান a পাই r2 স্কয়ার এত পাওয়া গেল। therefore the current density অ্যালুমিনিয়াম যে I by A1 তাহলে এত, আর সিমিলারলি the current density in copper wire এত, ঠিক আছে, I by A2। তো এই কারেন্ট ডেন্সিটি অঙ্ক, যেহেতু কারেন্ট ডেন্সিটি আমরা ওই যে ওটা আসে নাই, পরবর্তীটা কারেন্ট ডেন্সিটি না, ড্রিফট স্পিড পড়াই নেই, পরে দেওয়া আছে অঙ্কগুলো আগে করেছো দেখতে পারো তোমরা। এখানে একটা অঙ্ক দেবো, the potential difference across a wire of 10 to the power minus 3 centimeter square cross sectional area and 50 centimeter length is 2 volt when a current of 0.2 ampere exists in the wire. Calculate. বলছে কি, the potential difference across a wire of 10 to the power minus 3 centimeter square cross sectional area and 50 centimeter length is 2 volt. 10 to the power minus 3 cross centimeter square cross section একটা তারের, তার দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার, তার অ্যাক্রসে হলো 2 ভোল্ট আছে। when a current of এত অ্যাম্পিয়ার exists in the wire, যখন কারেন্ট দিয়ে এত কারেন্ট 0.2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এই ক্ষেত্রে কি ক্যালকুলেট করতে, the field strength in the wire, the current density and the conductivity of the metal। দেখো তো এটা অঙ্কটা একটু চেষ্টা করি আমরা সলিউশন করার জন্য। the field strength in the wire is given by B is equal to ED না, তাহলে E is equal to V by D, মানে 2 ভোল্ট 50 সেন্টিমিটার, তাহলে 2 ভোল্ট 50 মানে 0.5 মিটার মানে 5 ভোল্টস 4 ভোল্টস পার মিটার। তাহলে এই ফিল্ড পেলাম, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম এখানে। কারেন্ট ডেন্সিটি যে ইজ I by A, তো কারেন্ট যাচ্ছে কত 0.25 অ্যাম্পিয়ার, আর এ হলো 10 to the minus 3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এত অ্যাম্পিয়ার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করো, একই ধরনের ইউনিটে আনতে হবে, 10 to the minus 4 সমান 22.5 into 10 to the power 6 ampere per meter square. Electrical conductivity of the metal is sigma is given, metal sigma is given by J is equal to sigma E। তাহলে সিগমা সমান J by E, তো এখানে J ও বের করেছি আমরা, E ও বের করেছি, জাস্ট একটা একটা ভাগ করে দাও, তাহলে মহ পার মিটার। এটা ইন্টারেস্টিং প্রবলেম যে কোয়াক্সিয়াল কেবল যেগুলো আছে, কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করা হয় তো বিভিন্ন ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে কোয়াক্সিয়াল কেবল। Calculate the insulation resistance of a cable having a cylindrical conductor of radius R1 and the outer radius of insulation R2. The specific resistance of the insulation is rho. So let R and R plus dr be the radii of the thin concentric layer of insulation. Then the surface area 2 pi RL, 2 pi RL is the length of the cable and resistance of the layer rho dr, rho ঘনত্ব 2 pi RL according to equation 8.30 আগে যেটা পড়েছি আমরা। That the total resistance of the cable length এই R1 থেকে R2 rho dr 2 pi RL সমান rho by 2 pi RL, এটা থাকবে হলো নিচে dr by r মানে log r মানে log R2 by R1। Find the resistance of 1 cc of copper wire when drawn into a wire of diameter এত মিলিমিটার স্পেসিফিক। খুব সুন্দর একটা প্রবলেম, দেখো এগুলো পড়েছি তোমরা এটা। Find the resistance of 1 cc of copper, 1 cc কপার আছে 1 ঘন সেন্টিমিটার, এই কপারটাকে, কপার যে ধাতুটাকে যদি তার বানানো হয়, কতটুকু তারের 0.32 মিলিমিটার, স্পেসিফিক ওয়্যার অফ ডায়ামিটার 0.3 মিলিমিটার, মানে 0.16 মিলিমিটারের তার রেডিয়াস। হ্যাঁ, স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার দেওয়া আছে এত।
তাহলে এটাই অবস্থাতে রোধ কতটুকু হবে? রেডিয়াস অফ ওয়্যার বলছে এত, লেংথ কতটুকু হবে? ভলিউম বাই ক্রস সেকশন, তাই না? হ্যালো, লেংথ কতটুকু হবে? তার ক্রস সেকশন, লেংথ ভলিউম বাই তার ক্রস সেকশন, তাহলে ভলিউম তো 1, ক্রস সেকশন পাই আর স্কয়ার আমরা দিলাম, তো এটা পেয়ে গেলাম। তাহলে অ্যাকর্ডিং টু ইকুয়েশন আর ইজ ইকুয়াল রো এল বাই এ, আর হবে 2.46 ওহম। তাহলে এক্সসিসি কপারকে যদি এত ডায়ার তারে পরিণত করা হয় তাহলে তার রোধ হবে 2.46 ওহম। তো দেখো রেজিস্ট্যান্স নিয়ে আমরা কিছু পপুলার অঙ্ক এখানে আছে, এগুলো একটু দেখো তোমরা। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওহমের সূত্র তো খুব কমন, এগুলো আসতে পারে। কারশফের সূত্রের প্রয়োগ সেখানে আসবে, ঠিক আছে? এখানেও প্রবলেম করে দেওয়া আছে, সেগুলো আমরা একটু করে দেখবো। এখন ওহমের সূত্র তো বললাম বা তোমরাও আলোচনা করলে। কারশফের সূত্র কই? কারশফের দুটো সূত্র আছে, একটা হলো জাংশন সূত্র, একটা লুপ সূত্র, তাই না? কারশফের দুটো সূত্র, একটা জাংশন, একটা লুপ। জাংশন সূত্র হলো নেট কারেন্ট ফ্লোয়িং টুয়ার্ডস এনি পয়েন্ট অফ এ ক্লোজ সার্কিট ইজ ইকুয়াল টু algebraic sum of the currents net current flowing towards it is equal to 0। আর আরেকটা লুপ সূত্র হলো তার এই কারেন্ট এবং রেজিস্ট্যান্স, প্রতিটি ব্রাঞ্চে যে কারেন্ট এবং রেজিস্ট্যান্স থাকবে তার গুণফল হবে algebraic sum হবে ওইখানকার যতগুলো পাওয়ার সোর্স আছে তার algebraic sum এর সমান। একেবারে গ্রস কথা হলো এটা, আমরা এগুলো স্টেটমেন্ট আকারে দেখবো এবং প্রুফ দেখবো। Ohm's law is unable to give values of currents in various parts of the completed circuits. Kirchhoff 1842 gave two general laws for calculating the currents and resistance in networks at junctions. These laws are obtained from the laws of conservation of energy. Pratham, it applies to circuit nodes or junction and states that in any network, the algebraic sum of the currents at any junction in a circuit is 0. That is sigma over I is equal to 0. The currents included in the above sum differ in sign according to the whether they flow to or from the junction. Positive negative যাই বলো না কেন তার সামেশনটা 0 হবে। এটাকে আমরা প্রুফ করতে পারি। We can prove this law as follows. For steady current, this equation of continuity is given in equation 8.24. আমরা এটা যাই না, কিন্তু just remember equation of continuity is sigma over a surface integral of z dot ds is equal to 0. Equation of continuity. For a closed surface closed z dot ds is equal to 0. তোমরা দেখবা আগে যেটা আমরা স্কিপ করে আসছি এখানের মধ্যে, এই এখানে আছে আমাদের 8.24, এই যে আমরা এখানে পড়াই নাই, আলোচনা করে নাই 8.24, ওখানে এই যে শুরুর দিকে আমাদের এই যে ইকুয়েশন অফ কন্টিনিউটির মধ্যে এই যে 8.24, এই যে সিগমা ডে, ওই যে আমাদের কনজারভেশন অফ চার্জ এন্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি তোমাদের সিলেবাস নেই, তোমাদের হয়তো ওখানে পড়ানো হবে, কিন্তু এই সমীকরণটা আমরা এখানে কাজে লাগাবো। z ডট ds সমান 0, ডাইভারজেন্স z সমান 0, এবং এটাকে ডাইভারজেন্সকে আমরা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। এই কারণে ডাইভারজেন্স থিওরেম আমরা সমান z ডট ds সমান 0 হবে, এবং এই আরো জিনিস লাপ্লাসিয়ান v সমান রো বাই এপসিলন নট e টু মাইনাস গ্রেড ইনটু v। সো আমরা এটা যখন কাজে লাগালাম এখানে, এই যে z ডট ds সমান 0, ফর ক্লোজ সারফেস একই জিনিস হবে। This relation can be applied to any volume. For example, the volume may be entirely inside of a conducting medium, or it may be only partially filled with the conductors. The conductors may form a network inside the volume or may meet at a point. As an illustration of this latter case, the surface S in figure 8.12 encloses a volume that contains 5 conductors meeting at a junction, is a P binduta, point P. Taking the current flowing away, এটা W স্পষ্ট আসে নাই ছাপায়, flowing away from the junction as negative and the current flowing towards the junction is positive. ওই বিন্দু অভিমুখী যেগুলো আছে সেগুলোকে ধরবো আমরা পজিটিভ, আর বিন্দু থেকে যেগুলো বেরিয়ে আসছে সেগুলোকে ধরবো আমরা নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে towards the point হলো I4, I1, এগুলো হলো পজিটিভ, আর I2, I3, I5 এগুলো হলো নেগেটিভ। So according to the relation closed surface integral of z dot ds সমান 0, we get I1, এই যে I1 plus I2 minus
I3 minus I4 plus এবং I5 minus. This is I1 minus I2 minus I3 plus I4 minus I5 is equal to 0. It follows I1 plus I4 the দুটো positive সমান I2 plus I3 সমান plus I5. In accordance with the above equation, Kirchhoff's current law can be stated in different way that the total current entering any junction or node of a circuit equals to total leaving that junction. Physically, Kirchhoff's current law implies that there can be no accumulation of electric charge at any junction of a circuit and is nothing more than a restatement of the principle of conservation of charge. এই যে চার্জের যে সংরক্ষণ যে বিষয়টা সেটাই হলো কার্শফের প্রথম সূত্র। চার্জ যেহেতু অ্যাকুমুলেশন হতে পারে না কোনো জায়গায়, কন্টিনিউটি কথা কি বলছে যে কোনো অ্যাকুমুলেশন এবং কোনো সোর্স এবং সিঙ্ক না থাকলে ডাইভারজেন্স জিরো হবে। তো ডাইভারজেন্স যে জিরো মানে কোনো জায়গায় সোর্স ও সিঙ্ক নাই। সোর্স মানে এখানে কোনো সোর্স নাই বা কোনো জমা রাখার জায়গা নেই। এটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন কতটুকু থাকবে এটা তো ফিক্স, এটা আমরা বানিয়ে দিতে পারবো না, তাই তো? অ্যাটমটাই নির্ধারণ করবে কতটা ইলেকট্রন অ্যাক্সেস, কোনো ইলেকট্রন রাখার কোনো জায়গা নাই। সুতরাং এখানে কোনো অ্যাক্সেস যদি ইলেকট্রন যে কোনো একটা কোনোটা বিন্দুতে যে পরিমাণ ইলেকট্রন ইন করবে সেই পরিমাণ ইলেকট্রনটা অবভিয়াসলি বেরিয়ে যাবে। দিস নাথিং বাট দ্য কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ অফ ইলেকট্রন বা কনজারভেশন নেচার অফ ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, যে পরিমাণ চার্জ যেহেতু ম্যাটেরিয়াল তার স্ট্রাকচারের কারণে সে একটা ইলেকট্রন বেশি রাখতে পারবে না, যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণই বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এটা এই যে কার্শফের যে প্রথম সূত্রটা এটা সিম্পলি রিস্টেটমেন্ট অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। জাংশন সূত্র অর্থাৎ সিগমা ওভার কারেন্ট ফ্লোয়িং টুয়ার্ডস কারেন্ট ইন এট এ পয়েন্ট ফ্লোয়িং টুয়ার্ডস বলবো না, কারেন্ট এট এ পয়েন্ট ইজ জিরো। তো এট এ পয়েন্ট বলে ফ্লো বি ইকুয়াল টু ফ্লোয়িং এই ওয়ে, যেগুলো টুয়ার্ডস যেটুকু যাবে এই ওয়ে সেগুলোর সমষ্টি সমান হবে। এখানে আমরা এই পাঁচটার ক্ষেত্রে এখানে I1 এবং I4 হলো পজিটিভ আর I2 I3 এবং I5 হলো নেগেটিভ, এগুলোর সমান হবে। I1 প্লাস I4 সমান I2 প্লাস I3 প্লাস I5। ঠিক আছে, এই হলো কার্শফের প্রথম সূত্রের প্রমাণ। এই স্টেট এন্ড প্রুফ পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। এবং কার্শফ সেকেন্ড ল, দিস লুপ রুল, ইট অ্যাপ্লাইজ টু ক্লোজ সার্কিট দ্য মেশ, এটা লুপকে বলা হয় মেশ, MESH, জাল আর কি। And states that in any closed circuit, algebraic sum of the products of the current and resistance of each part of the circuit is equal to the total EMFs acting in the circuit. That is sigma over IR is equal to sigma over E বা যাই বা যেটা, sigma over IR বা summation over IR অর্থাৎ একটা কথা বলছে কি any closed circuit algebraic sum of the products of the current and resistance of each part of the circuit is equal to the total EMFs acting in the circuit. The sigma over IR equals sigma over E, and if E but G is equal to J is equal to is not acting, মানে যাই যদি শূন্য হয়, কোনো কাজ না করে বা তার পটেনশিয়াল ডিফারেন্স শূন্য হয়, there is no source of EMF, then IR is equal to 0. এটা প্রমাণ করার জন্য একটা সার্কিট, এখানে I, এখানে R, এখানে একটা সোর্স করেছিল। প্রুফ টু প্রুফ ছবিটা খুব স্পষ্ট আসে নাই, এটা R আসলে R, এটা R, এটা I, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা পজিটিভ টার্মিনাল তো বেটার, এইদিকে কারেন্ট গিয়ে এদিকে যাচ্ছে, এটা সিম্পল একটা লুপ বিবেচনা করা হয়েছে। টু প্রুভ কার্শফস ভোল্টেজ ল, লেট আস কনসিডার দ্য সিম্পল ইলেকট্রিক সার্কিট shown in figure 8.13. The current is I at all points in the circuit. যেহেতু একটা এলিমেন্ট সুতরাং কারেন্ট সিরিজ কম্পোনেন্ট সবগুলোতে একই থাকবে। We have from Ohm's law at a point J is equal to sigma E, where E is the total field at that point. In general, the total field E may not only be due to the static charges but also to other causes such as chemical action in a battery. We can write E is equal to E plus ECH. আমরা ওই ব্যাটারি চ্যাপ্টারের শুরুতেই কথাগুলো মানে বলেছি, কিন্তু খুব ডিটেইল আমরা যাই নাই, তো আমরা জানি সেটা। তাহলে EE is the field due to static charges and on the electrodes, and ECH the field due to chemical forces. আচ্ছা, if small a is a cross-sectional area of the conductor, then J is equal to I by A and sigma is equal to L by AR. 8.826 ইকুয়েশন থেকে নিয়ে আসছি আমরা।
whereas the length of the conductor, তাহলে E is equal to J by sigma. E is equal to J by sigma. তো J by sigma সমান এখানে J by sigma, J is equal to I by A. তো I by A, J is equal to I by A, আর এখানে সিগমা সমান LA by R ইনটু, তাহলে কি হবে এখানে L থাকবে নিচে, A আর যাবে উপরে, মানে গুণফল, এটা গুণ সিগমা, এটা না, তাহলে সিগমা নিচে রইলো, তো নিচে L থাকবে নিচে, A আর যাবে উপরে, I ইনটু AR AL, তাহলে এটা কি হবে, এই A কাটা যাবে, থাকবে শুধু IR ইনটু L, তাহলে কি হবে, এটা সমান হবে ভেক্টর E সমান EC প্লাস ECH. Integrating around the complete circuit we get into closed line EE dot DL plus EC DL সমান I R by L DL. R by L DL, এই যে R by L I R by L DL, এই পার্টটা আর কি, জাস্ট এই যে এই অংশটা R by L DL. আচ্ছা, এখন E plus DL সমান 0 because EE is a conservative field. Electrostatic field conservative field, the round figure total work done শূন্য হবে না, conservative field work done in a round trip is 0. জি স্যার। মেকানিক্সে পড়েছো তোমরা, মেকানিক্সে পড়েছো conservative field এ work done during a round trip in a conservative field is 0. non conservative field is, এটা ডিস্টিংশন নাকি conservative non conservative এর ক্ষেত্রে? আমরা এখানে দেখেছিলাম একটু আগে যে তার ইলেকট্রোস্ট্যাটিক তো আমরা আগেই জানি কনজারভেটিভ ফিল্ড, কিন্তু কেমিক্যালটা হবে নন কনজারভেটিভ, কেমিক্যালটা 0 হচ্ছে না এখানে, ঠিক আছে? তো এই পার্টটা আমার ই ডিএলটা যেহেতু ক্লোজ লাইন ইন্টিগ্রাল, এই ক্লোজ লাইন ইন্টিগ্রাল আমাদের কনজারভেটিভ নেচারের কারণে এটা 0 হয়ে যাবে। is a conservative field and ECHDL is EMF, এটা আমরা জানি হলো, এটা হলো তার কি EMF, আমরা EMF এর ডেফিনিশন দিয়ে সেটা জানি যে এটা according to equation 8.8 and R by integration of R by L DL is equal to RT, মানে টোটাল রেজিস্ট্যান্স। এখানে কি হচ্ছে R by L, দেখো তো এটা কি বোঝাচ্ছে, R by L মানে কি, L দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি R হয়, L দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স যদি R হয়, তাহলে একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত, R by L, that is density of resistance, মানে একক দৈর্ঘ্যের রোধ, R by L হলো একক দৈর্ঘ্যের রোধ ইনটু DL মানে DL দৈর্ঘ্যের রোধ। এটা কিন্তু টোটাল যদি আমরা ইন্টিগ্রেট করি ক্লোজ লাইনে আসলে কি আসবে, আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা আসবে না? একটু বোঝার চেষ্টা করো, আমাদের রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স হলো R, লেংথ হলো এখানে L, তাহলে R by L মানে কি, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ। তো রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথে DL দ্বারা যদি গুণ দিই তাহলে কি বোঝাবে, DL লেংথের রেজিস্ট্যান্স। এই জিনিসটাকে যদি আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রাল নেই, তাহলে ঘুরে ফিরে আমার আগের জিনিসে চলে আসলো আমার টোটাল রেজিস্ট্যান্স। এটাকে আমরা একটু ক্লারিফিকেশন করার জন্য আর এই পরিবর্তে লিখছি আমরা RT, ঠিক আছে, RT। তাহলে যেটা ইজ ইকুয়াল টু IRT, মানে টোটাল রেজিস্ট্যান্স, যত প্রকার রেজিস্ট্যান্স আছে। এই R হলো এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স চেম্বারে, যেখানে ডিফারেন্সটা হলো এই Rটা হলো এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই যে এই Rটা হলো এইটা, কিন্তু আমার এই পাওয়ার সোর্সের মধ্যখানে রেজিস্ট্যান্স আছে, ইলেকট্রন যখন সার্কিটটা ক্লোজ হচ্ছে, এখানে ইলেকট্রন কি ব্যাটারির ভিতর দিয়ে যাচ্ছে না, সুতরাং ব্যাটারির ভিতরে ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সুতরাং এই জন্য আমরা এই R এবং RT এর মধ্যে ডিস্টিংশন করা হয়েছে এখানে। এই Rটা হলো যে রেজিস্ট্যান্সটা এখানে এক্সটার্নালি যেটা দেওয়া আছে সার্কিটের মধ্যে, আর RT হলো টোটাল সার্কিটের মধ্যে যে রেজিস্ট্যান্স ইনক্লুডিং দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল কম্পোনেন্টস। এক্সটার্নাল কম্পোনেন্টস আমরা দেখতে পাচ্ছি এখানে R আছে, ইন্টারনাল কম্পোনেন্টসটা দেখতে পাচ্ছি না। ইন্টারনাল কম্পোনেন্টসটা মূলত আছে, রেজিস্ট্যান্সটা আছে পাওয়ার সোর্সের ভেতরে, ঠিক আছে? সো ইন্টারনাল কম্পোনেন্টসটা পাওয়ার সোর্সের ভেতরে, এই জন্য আমরা R by L, R বলছি রেজিস্ট্যান্স একক দৈর্ঘ্যের, L দৈর্ঘ্যের, সুতরাং এখানে এইটুকু, সুতরাং RL হলো রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ। তাহলে টোটাল সার্কিটে যদি আমরা ক্লোজ লাইন ইন্টিগ্রাল নেই, মানে পুরো সার্কিটটা যদি ক্লোজ করে আমরা নেগেটিভ থেকে পজিটিভে আসি, তাহলে আমাদের আসবে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা, দ্যাট ইজ RT। তাহলে যেটা ইজ ইকুয়াল টু IRT, where RT is the total resistance and is equal to R. If internal resistance is 0, we can generalize the number of closed circuits, এটাকে আমরা generalize করতে পারি, তাহলে এটাকে sigma over xi সমান sigma over IR. If xi were absent, then IR is equal to 0. While applying the second law,
The positive value of the current is taken when we are traversing in the direction of current, and the EMF is taken positive when we traverse from the negative to the positive electrode through the electrolyte. In circuit ABDA এই যে কথা বলা আছে এগুলো একটু এক্সপ্লেনেশন, মানে এখানে আমাদের প্রুফ হয়ে গেল, কিন্তু এই জায়গায় এসে এই সিগমা ওভার জাই যেগুলো সিগমা ওভার আইআর, এখানে এসে আমার সেকেন্ড কার্শফের দ্বিতীয় সূত্র প্রমাণিত হয়ে গেল। তারপর এখানে আমরা যে কারেন্ট যে ডিরেকশন সার্কিটের মধ্যে আমাদের কনভেনশন হলো ব্যাটারির সার্কিটের মধ্যে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট প্রবাহিত হয়, এবং ব্যাটারির মধ্যে বা পাওয়ার সোর্সের মধ্যে বা সেলের মধ্যে নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে যায়। দিস দ্য ওয়ে। তো আমরা এখানে এই যে সার্কিটটা আমরা প্রুফ করলাম, এই যে ইকুয়েশনটা প্রুফ করলাম বা কার্শফের দ্বিতীয় সূত্র প্রুফ করলাম, সেখানে আমরা এই কনভেনশনটা আমরা ধরেছি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে এক্সটার্নাল সার্কিটের মধ্যে, এবং ব্যাটারির মধ্যে বা পাওয়ার সোর্সের মধ্যে যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আচ্ছা, এই হলো এখানে এই কথা এখানে বলা আছে সেটার ক্ষেত্রে। এখন আমাদের অ্যাপ্লিকেশন অফ কার্শফস ল, হুইটস্টোন ব্রিজ, আমাদের অ্যাপ্লিকেশন আছে কার্শফের সূত্র। তো এই কার্শফের সূত্রের অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের আজকের লেকচার আমরা শেষ করব। হুইটস্টোন ব্রিজ তোমরা পড়েছো ইন্টারমিডিয়েটে। হুইটস্টোন ব্রিজ পোস্ট অফিস বক্স একটা এই অ্যাপারেটাস আছে। তোমরা যারা ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল করেছো, অজানা রোধের মান বের করেছো প্র্যাকটিক্যালি, বাংলাদেশের মেজরিটি কলেজগুলোতে প্র্যাকটিক্যাল হয়ই না, যাও দুই একটা কলেজে হয় সেখানে নিশ্চিতভাবে এই এক্সপেরিমেন্টটা করেছো। পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধের মান নির্ণয় কে কে করেছো প্র্যাকটিক্যালি? কে কে করেছো? দুইজন আছো তোমাদের মধ্যে, কেউ বললে হ্যাঁ করো, সাউন্ড দাও। করেছো? পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধের মান নির্ণয় ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল করেছো। তুমি কোন কলেজ থেকে পাস করেছো? স্যার এই বিএফ শাহিন কলেজ। বিএফ শাহিন কলেজ ঢাকা না চিটাগাং? স্যার চিটাগাং বিএফ শাহিন কলেজ। বুঝছি, বিএফ শাহিন কলেজ ঢাকায় আছে। আচ্ছা, চিটাগাং বিএফ শাহিন কলেজে হওয়ার কথা, ক্যান্ট পাবলিকে হওয়ার কথা। আর কে কে করেছো দেখি চিটাগাং একটু পেলাম। আর বাংলাদেশে কোথায় এক্সপেরিমেন্ট করেছো? কেউ বলো না। তোমাদের ক্লাস করছো এই মুহূর্তে 63 জন। আমাদের কলেজে যে করে যারা যারা করেছো জাস্ট কলেজটার নাম বলো আর তোমার নাম বলো। স্যার করেছি স্যার। কোন কলেজ? কলেজের নাম আমার জানার খুব ইচ্ছা, কোন কোন কলেজে প্র্যাকটিক্যাল হয়। নটরডেম কলেজ অবশ্যই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নটরডেমে হবে, অবশ্যই হবে। নটরডেম প্র্যাকটিক্যাল না করে হয় না, প্র্যাকটিক্যাল করেই পাস করতে হবে। আচ্ছা, নটরডেম পেলাম তো অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা মেয়ে বলছিলে, মোমনাকে বলছিলে, বলো কোন কলেজ থেকে পাস করেছো? স্যার চিটাগং গভর্নমেন্ট গার্লস কলেজ। চিটাগাং গভর্নমেন্ট গার্লস কলেজে এক্সপেরিমেন্ট হয়? কি বলে রে, কে করালো এটা প্র্যাকটিক্যাল? হ্যাঁ স্যার মোজাম্মেল স্যার করাই। মোজাম্মেল স্যার মানে চিটাগাং কলেজের মোজাম্মেল সাহেব নাকি বন্ধু পটিয়া কলেজের প্রিন্সিপাল এখন? না স্যার আমাদের কলেজে একটা একজন ইয়াঙ্গের মুনমুন কি তোমাদের টিচার ছিল নাকি? মুনমুন বড়ুয়া? হ্যাঁ উনি ছিলেন, এখন উনি তো বাইরে। এখন নাই, উনি তো কানাডা চলে গেছে। মুনমুন আমাদের ছাত্রী। আচ্ছা যাই হোক, মুনমুন তাহলে চিটাগাং কলেজে হলো। আচ্ছা পেলাম, খুব খুশি লাগছে যে প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা আর একটা কলেজ বলো দেখি বাংলাদেশে কার কে আরো তো সাউন্ড করেছো, কে কে করেছো? স্যার সিটি কলেজ। চিটাগাং সিটি কলেজ এক্সপেরিমেন্ট হয় ফিজিক্স ল্যাবে? জি স্যার। কে করালো? শান্তা? না, একজন স্যার করেছিল, নামটা মনে আসছে না। মেহেদি ভাই নাকি? স্যার আমি শিওর না। আচ্ছা যাই হোক, আমি এখানে থাক অসুবিধা নেই, সবার নাম না। আমি খুশি লাগছে যে আমার ধারণা ভুল প্রমাণিত, আমার একান্তই চাহিদা। কিন্তু আমি বাস্তবতা দেখি যে বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে প্র্যাকটিক্যালটা আমরা যখন ছাত্র ছিলাম আজকে থেকে 35 বছর আগে সেই কোর্সটা আমরা শেষ করে আসছি। 34 বছর আগে, সেই 33-34 বছর আগে যখন আমরা পরীক্ষা ক্লাস করে পাশ করে আসছি, তখন আজকের দিনে আরো অনেক বেশি ইম্প্রোভাইজেশন হয়েছে, আরো ফ্যাসিলিটি বেড়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেইটা বরং উল্টো কমে গেছে। ছাত্ররা ল্যাবে যায় না, ক্লাস হচ্ছে না, প্র্যাকটিক্যাল হচ্ছে না, সেটা বাস্তবতা। বাংলাদেশের কিন্তু হাতে গোনা কিছু কলেজ আছে যেখানে ফিজিক্সের ল্যাবে ক্লাস হয়। আর ফিজিক্স হলো এমন একটা বিষয় যে তুমি হাতে কলমে, আমরা তো 100% অবশ্যই শিক্ষা দেওয়ার মতো ফ্যাসিলিটি আমাদের অপরচুনিটিও নেই, সেটা থিওরিটিক্যাল বিষয় তো সম্ভব না। মাইক্রো ওয়ার্ল্ড তো আমরা দেখাতে পারবো না তোমাদের, কিন্তু ম্যাক্রোস্কোপিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্ভব, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে পারছি না। তো এই জন্য খুব খুশি লাগে যে
অনেক কলেজে এখনো সেটা ধরে রেখেছে। নটরডেম কলেজ তো অবশ্যই আছে, হয়তো ঢাকা হলি ক্রস কলেজেও আছে, বেকারুন্নের সাথে হয়তো হয়, চিটাঙ্গে যে ক্যান্ট পাবলিকে হয় আমি জানি, তারপর ইস্পাহানিতে হয় প্র্যাকটিক্যাল আমি জানি, কিন্তু আমাদের বড় বড় আইকনিক কলেজ যেগুলো আছে, চিটাং কলেজ, চিটাং কলেজেও হয়। আমার খুব আনন্দ লাগছে চিটাং কলেজে বিএন হয়। কলেজ না নৌবাহিনী কলেজে হতে পারে, কলেজেও হয়। খুব ভালো তো, চিটাং কলেজে খুব ভালো, আমার খুশি লাগছে, আমার ছেলে চিটাং কলেজে পড়ে ইন্টারমিডিয়েটে। তারা কিছু না কিছু হলে প্র্যাকটিক্যাল করতে পারবে, কিন্তু কতটুকু করতে পারবে আমি জানি না, কারণ তারা ক্লাসরুমে ঢুকেই নেই, একই আর চলে যাচ্ছে, আর কবে আদৌ কি ঢুকতে পারবে কিনা আমি জানি না। তো যাই হোক, আমার কাছে ভালো লাগছে যে প্র্যাকটিক্যাল হয়। তো আমি আমার কারসাপের সূত্রে চলে যাই। হোস্টন ব্রিজ তোমরা করেছো, হোস্টন ব্রিজে কারসাপের সূত্রের প্রয়োগ দিয়ে আজকে লেকচার শেষ করবো, যদি আমার সময় চলে যাচ্ছে, কিন্তু যাক অসুবিধা নেই, আমি শেষ করে তারপর যাবো। অ্যাপ্লিকেশন অফ কারসাপ ল ইনটু হোস্টন ব্রিজ। এটা হোস্টন ব্রিজ, এই যে এটা ব্রিজ, এই যে চারটা বাহু 1 2 3 4, এই পি কিউ আর এস, চারটা পয়েন্ট বিন্দু এ বি সি ডি, এটা বি কিন্তু এটা পির মতো মনে হয় বি, আর বি ডি বিন্দুর মাঝখানে থাকবে গ্যালভানোমিটার, আর এস এস মাঝখানে থাকবে পাওয়ার। এটা হলো হোস্টন ব্রিজ নেটওয়ার্কের সার্কিট কানেকশন, ঠিক আছে। Figure 8.15 represents the Wheatstone bridge circuit where PQ, R, and S connected to form closed circuit. A cell is connected between the points A and C, and a galvanometer is connected between the points B and D. The currents through the various branches are indicated in figure. ঠিক আছে, IG ছোট হাতের যে স্ক্রিন রেজলিউশন খুব ভালো আসলে IG, এটা হলো IG. IG is the current through the galvanometer, and G is the resistance, its resistance, galvanometer resistance হলো G, ঠিক আছে। applying the Kirchhoff's first law we get the junction B. এই B বিন্দুতে, এই যে B বিন্দুতে জাংশন, দেখো এখানে কারেন্ট এটা যাচ্ছে, এইটা আউটওয়ার্ড, এইটা হলো আউটওয়ার্ড, তাহলে I1, এখানে ব্রাঞ্চের কারেন্ট হলো এটা I1, এটা I2, এটা I3, এটা I4, ঠিক আছে, I1 I2 I3 I4। তাহলে I1 সমান হবে, আবার I1 হলো ফ্লোয়িং টুয়ার্ডস, এই হলো I2 এবং IG, তাহলে I1 মাইনাস I2 মাইনাস IG সমান 0, ইকুয়েশন নাম্বার 1। এর জাংশন D ফ্লোয়িং টুয়ার্ডস হলো I3, I3 ফ্লোয়িং টুয়ার্ডস হলো IG, I3 প্লাস IG মাইনাস I4 ফ্লোয়িং, এই হলো I4 is equal to 0. Now applying Kirchhoff's second law to the meshes ABDA, এই যে ABDA and ABCDA, এটা হলো একটা মেশ, এই তিনটা, আর হলো ABCDA, অর্থাৎ এই পার্টটা হলো একটা মেশ, আর কমপ্লিটটা মিনি আর একটা মেশ বা লুপ। I1P, এখানে কারেন্ট হলো I1, রেজিস্ট্যান্স হলো P, তো I1P কারেন্ট এইদিকে প্লাস IGG, লুপ পূর্ণ হবে এইদিকে না, ABDA, তাহলে এখানে কারেন্টের ডিরেকশন উল্টো না, তাহলে মাইনাস I3R, বোঝার চেষ্টা করো, এটা হলো I1P প্লাস IGG মাইনাস I3, এখানে অ্যাকচুয়ালি I3 ডিরেকশন যেদিকে আমরা হিসাব করছি উল্টা দিকে, সো মাইনাস I3R সমান 0, ইকুয়েশন নাম্বার 3। আর এই লুপের ক্ষেত্রে I1P প্লাস I2Q, এখানে দেখো I4 ডিরেকশন উল্টো দিকে, মাইনাস I4S, এখানেও উল্টা মাইনাস I3R সমান 0, ইকুয়েশন নাম্বার 4। বোঝা গেছে, আমরা মেশের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন উল্টা, এখানে এগুলো মাইনাস ধরেছি আমরা। এই বুঝছো না স্যার বুঝছি। বোঝা গেছে না? ফাইন, থ্যাংক ইউ। When the galvanometer shows zero deflection, এখানে গ্যালভানোমিটারে কোনো জিরো কারেন্ট যাবে না, the point B and D are the same point. গ্যালভানোমিটারে কখন জিরো ডিফ্লেকশন মানে কারেন্ট যাচ্ছে না, কখন, যখন এই দুই বি এবং ডি বিন্দুর পটেনশিয়াল সমান থাকবে। বি এবং ডি বিন্দুর পটেনশিয়াল সমান মানে বি ও ডি বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স হলো 0। পটেনশিয়াল ডিফারেন্স 0 হলে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এবং না গেলেই তখন গ্যালভানোমিটারে শূন্য বিক্ষেপ বা কোনো বিক্ষেপ দেখাবে না, ঠিক আছে। সেম পটেনশিয়াল এন্ড আইজি যেগুলো, এই ক্ষেত্রে আইজি সমান 0 হবে। হ্যান্স ইকুয়েশন 1 and 2 and 3 রিডিউস, যখন বি এই আইজি বি ডি মানে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দেখাবে না, সেই ক্ষেত্রে আইজি 0 হবে এবং বি ডি বিন্দুর পটেনশিয়াল সমান হবে। তো গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপের জন্য এই সমীকরণগুলো কিভাবে দাঁড়ায় দেখো তো কি, এখানে আইজি যদি 0 হয় তাহলে এখানে হবে I1 সমান হবে I2,
I1 minus I2 minus IG সমান 0 না, তাহলে IG সমান যদি শূন্য হয় তো সমান হবে এখানে I1 সমান I2, আর এখানে হবে I3 সমান, IG শূন্য হলে I3 সমান হবে I4, এবং এখানে হবে IG যদি শূন্য হয় তাহলে এখানে হবে I1P সমান I3R। এই যে তিনটে সমীকরণ আমরা পেলাম। জাস্ট এটা কন্ডিশন ধরলাম যে এখানে গ্যালভানোডের শূন্য বিক্ষেপ, গ্যালভানের শূন্য বিক্ষেপ মানে বি এবং ডি বিন্দুর পটেনশিয়াল সমান, মানে IG শূন্য, মানে কোন কারেন্ট যাচ্ছে না। Putting the values of 5 and 6 in equation 4, এই সমীকরণে যদি বসাই আমরা তাহলে we get I1P plus I1Q, I1P plus I1Q, এই যে I1 সমান I2, তো I2 পূর্বে I1Q সমান minus I3S minus I3R সমান 0, তাহলে I1 কমন নাও, I1P plus Q সমান, দুটো মাইনাস তো সমান I3R plus S, equation number 8. Now divide equation 8 by 7, এই 8 নম্বরকে 7 নম্বর দিয়ে ভাগ করি আমরা, I1P minus Q by I1P সমান I3R minus by I3R, তাহলে I1 কাটা যাবে, P1 এই P minus Q by P, sorry P plus Q by P plus Q, আমি ভুল বলছি, P plus Q by P সমান R plus S by R। তাহলে এখানে আমরা কি করতে পারি, সিম্পলিফাই করলে এখানে আসবে Q by P সমান S by R, সিম্পলি সিম্পলিফাই করো, অতএব P by Q সমান R by S। তাহলে এই যে সমীকরণটা দাঁড়ালো, এটাও তোমরা ইন্টারমিডিয়েট পড়ার কথা, অর্থাৎ গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ যদি থাকে তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে P by Q সমান R by S। Does it balance the, where the galvanometer shows zero deflection, we have P by Q সমান R by S, we can find the value of an unknown resistance S in terms of known resistance PQ and R। এখন এই জিনিসটা দেখো, যেটা আপনার আজকের লেকচার শেষ, গ্যালভানোমিটার কারেন্ট IG when Wheatstone bridge is unbalanced, যখন এখানে তো আমরা সমীকরণটা P by Q সমান R by S করেছি, যখন গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ থাকবে না, শূন্য থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বলছে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ না, এখানে গ্যালভানোমিটার কারেন্ট IG এর জন্য এক্সপ্রেশন বের করো। Galvanometer current IG when the Wheatstone bridge is unbalanced. When the bridge is unbalanced, the galvanometer current IG can be determined by Kirchhoff's laws. At point A, Kirchhoff's law gives a bindute, এই যে A বিন্দুতে Kirchhoff's law, I এই যে এখানে এই কারেন্ট হলো I, এই কারেন্ট হলো I, তো I is equal to I হলো flowing towards, এই দুটো flowing, I minus I1 minus I3 সমান 0 হবে এই বিন্দুর ক্ষেত্রে, এই যে I minus R minus I3 সমান 0, তো I3 সমান হবে I minus I1। At point B we get, এই যে B বিন্দুতে আমরা তোমরা পাবা যে এই যে কারেন্ট যাচ্ছে, এইটা যাচ্ছে B বিন্দুর দিকে, আর B বিন্দু থেকে বাইরে যাচ্ছে, মানে I1 minus IG minus I2 সমান 0, এই যেটা লেখা আছে I1 minus I2 সমান 0, তবে I2 সমান হবে I1 minus IG। At point C we have, C বিন্দুতে তুমি পাবা flowing towards হলো I2 এবং I4, আর এই ওয়ে হলো I, তাহলে এখানে লিখো তোমরা C বিন্দুতে I2 plus I4 minus I সমান 0, তো I সমান I2 plus I4, তো I2 plus I4, I2 মান আমরা পাইছি I1 minus IG plus I4, এবং or I4 is equal to পাবা তুমি I minus I1 plus IG, equation number 3. Applying Kirchhoff's second law to the mesh ABDA, we get ABDA, এই আগের মতোই আগের সমীকরণটা এখানে বসালাম, ABDA এর ক্ষেত্রে আমরা যদি বসাই I1P plus IGG minus I3R সমান 0, substituting I3 from equation 1, এই যে বসাই যদি আমরা, তাহলে আমরা এখানে পাবো এই যে I1 P plus IGG minus I3 পড়তে I minus I1 R, তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, I1 এই যে R আছে না, I1 এখানে আছে, তো I minus প্লাস হয়ে গেল, I1 P plus R plus IGG minus IR সমান 0, ইকুয়েশন নাম্বার 4। From BCDB আরেকটা মেশ, এই যে BCDB, তাহলে এখানে কারেন্ট হলো এইটা, এই যে Q I2Q হবে প্লাস, এইটা হবে I4S মাইনাস, এটা হবে এই IGG হবে মাইনাস, এই যে এটা লেখা আছে এখানে, from IQ minus I4S minus IGG সমান 0,
Substituting I2 and I4 from equation 2 and 3, এই যে 2 এবং I2 থেকে এবং I4 এর মান এখানে বসাও, তাহলে তোমরা পাচ্ছ I2 হলো I1 minus IG কিউব মাইনাস এখানে হলো আমাদের ই এর সাথে I4 এর মান, I4 হলো I minus I1 IG, I minus IG is 1 so 0, তো এখানে দেখো I1 এখানে আছে Q, এখানে I1 আছে S, এর মানে আছে প্লাস I1 Q প্লাস S, আর এখানে হলো IG সাথে আছে Q, এই যে IG আছে না, IG সাথে Q আছে, IG সাথে S আছে, IG সাথে G, IG মাইনাস IG সব জায়গায় মাইনাস, মাইনাস IG ইনটু Q প্লাস S প্লাস G, আর এখানে I ইনটু S সমান 0, ইকুয়েশন নাম্বার 5, ঠিক আছে। মাল্টিপ্লাইং ইকুয়েশন 4, এই যে 4 by Q plus S and 5 by P plus R, 4 কে আমরা গুণ দেব Q plus S দ্বারা, আর 5 কে গুণ দেব আমাদের P plus R দ্বারা, then subtracting resulting 5 from resulting 4, ওই যে তুমি 5 নম্বরকে গুণ দিচ্ছ কি P plus R দ্বারা, দিয়ে যা হবে সেটাতে বিয়োগ করবা তুমি, এটাতে গুণ করছে বিয়োগফলকে, তাহলে ওই দুই জিনিসটা দেখো, এই বিয়োগ করলে আমাদের এই টার্মটা আসবে, এই যে সাব সিম্পলিফাই যদি করো ওর IG সমান এত, এবং এইটাকে আমরা সিম্পলিফাইড ফর্মে এই যে IG সমান I এত, এই বিশাল এক্সপ্রেশন G ইনটু এত 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 এত। ওকে, from above equation we can also find the roots, এই তো আমাদের 8.4 যে ইকুয়েশনটা ডেরাইভ হলো, যখন আনব্যালেন্সড অবস্থায় থাকবে তখন গ্যালভানোমিটারের কারেন্ট কতটুকু হবে তার রাশি। এখন মনে করো যে গ্যালভানোমিটার ব্যালেন্স অবস্থায় আছে, ব্যালেন্স অবস্থায় থাকলে কি হবে, গ্যালভানোমিটার কারেন্ট শূন্য হবে, তাহলে এই টোটাল জিনিসটা শূন্য হয়ে যাবে, মানে কিউ আর মাইনাস এসপি সমান 0 হবে, কিউ মাইনাস এসপি সমান 0 মানে পি বাই কিউ সমান আর বাই এস। তো আমাদের হুস্টন-ব্রিজ প্রিন্সিপল আমরা অ্যাপ্লাই করলাম, কার্শফের সূত্র প্রয়োগ করলাম হুস্টন-ব্রিজ প্রিন্সিপলে, একটা দুটো অঙ্ক করে দেওয়া আছে, এগুলো দেখো তোমরা। এটা বাঁকা রয়ে গেছে, এটা সোজা করে নেই, এই পেজটা বাঁকা রয়ে গেল কেন, লাস্ট পেজটা খেয়াল করে নেই। আচ্ছা, তো যাই হোক, এই হলো তোমাদের কন্টেন্ট, আমরা আজকে শুরু করতে পারলাম না, আগামী ক্লাস আমরা ম্যাগনেটিজম যে শীটটা তোমাদের দিয়েছি 89 পেজের শীট, তোমরা আশা করছি ডাউনলোড করতে পারবে, সেটা একটু দয়া করে দেখবা, ম্যাগনেটিজমের বিষয়গুলো আছে। আমরা আগামী কালকে ঠিক 7টায় তোমাদের সাথে দেখা হবে, আমি কিছুক্ষণ পরে লিংক দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, পরশুদিন যে খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে না, আচ্ছা যাক জানাবো, কালকে গিয়ে তোমাদের জানাবো, কালকে ক্লাস করে নিই, কালকে সন্ধ্যা 7টায় ক্লাস হবে। অল দ্য বেস্ট, তোমরা ভালো থেকো সবাই, সবার প্রতি শুভকামনা থাকলো, সবাই হেলথ হাইজিন মেনটেন করে থাকবে। ওকে, অল দ্য বেস্ট।